Hello everyone, welcome to our course IP 401 which is CAT, CAM and CIM. এটা আপনাদের থার্ড লেকচার যেখানে আমি টেকনিক্স ফর জিওমেট্রিক মডেল আলোচনা করব। আপনাদের সাথে আমি আছি সৌরভ কুমার ঘোষ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইপি, বুটেক্স। আর আমাদের যে রেফারেন্স বুক সেটা হচ্ছে যে ক্যাট ক্যাম বাই ক্রিস ম্যাকমাহন অ্যান্ড জিমি ব্রাউন। সো এটার থার্ড চ্যাপ্টার আজকে আমরা পড়বো। কম্পিউটার কিভাবে একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে। সো ইন জেনারেল আমরা যদি একটা স্ট্রেট লাইনকে ডিফাইন করতে চাই তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c এই ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্লেইন করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, যেখানে আমরা এক্স ভ্যারিয়েবলের জন্য কিছু পয়েন্ট পাবো এবং ওই পয়েন্টের জন্য কিছু নির্দিষ্ট y ভ্যালু পাবো। সো এই পয়েন্টগুলো যদি আমি প্লট করি তাহলে হচ্ছে গ্রাফে আমি ওই নির্দিষ্ট স্ট্রেট লাইনটাকে ড্র করতে পারি। কিন্তু কম্পিউটারকে যদি আমি এই ইকুয়েশন দিই সে কিছুটা কনফিউজড হয়ে যাবে। প্রবলেমটা হচ্ছে এই এক্সপ্লিসিট ইকুয়েশনের দুই জায়গাতে, একটা হচ্ছে এম এর ভ্যালু, এম হচ্ছে আমাদের স্লোপ বা ঢাল, আর একটা হচ্ছে আপনার ওই সি এর ভ্যালু। ঠিক আছে, সো এই ভ্যালুগুলা কতটুকু হবে বা কত এক্সটেন্ড পর্যন্ত হবে। সো এম তো হচ্ছে ইনফিনাইট হয়ে যেতে পারে যদি ওয়াই এক্সিস এর প্যারালাল হয়। সো কম্পিউটারের পক্ষে তো ইনফিনাইট লাইন ড্র করা সম্ভব না। সো এইটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে নিয়ার ভার্টিক্যাল লাইনস হ্যাভ ভেরি লার্জ স্লোপস। সো ভার্টিক্যাল লাইনগুলোর স্লোপগুলো অনেক বেশি। সো এই প্রবলেমগুলোর কারণে দেখা যায় যে একটা নির্দিষ্ট লাইনকে আমরা কম্পিউটার সিস্টেমে ড্র করতে পারতেছি না। এরপরে চলে যাই ইমপ্লিসিট ইকুয়েশনে। যদি আমরা যাই, এক্সপ্লিসিট ইকুয়েশনে আমরা প্রবলেমগুলো দেখলাম। এখন যদি আমরা ইমপ্লিসিট ফর্মে যদি এক্সপ্রেস করতে চাই কোনো একটা কার্ভকে, তাহলে যেটা হবে যে এইটা একটা ইমপ্লিসিট ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইমপ্লিসিট ইকুয়েশন, এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এইখানে যেটা হবে যে আনবাউন্ডেড জিওমেট্রি হবে। কিভাবে? কারণ দেখেন যে এ বি সি এই তিনটারই তো হচ্ছে কোনো বাউন্ড বলা নাই। সো যেহেতু বলা নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে কোনো জায়গাতে এক্সটেন্ড করতে পারে। সো লাইনটা এন্ডলেস একটা লাইন হবে। সো এন্ডলেস লাইন বা ইনফিনাইট লাইন তো কম্পিউটার ড্র করতে পারবে না। এরপরে যদি আমরা চলে যাই যে কার্ভের যদি মাল্টি ভ্যালু থাকে, দ্যাট মিনস একটা যদি সার্কেলের যদি আমি সার্কেল বা হচ্ছে একটা কার্ভের যদি ইকুয়েশন দেখি, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন। সো এখানে হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর দুইটা করে ভ্যালু থাকতে পারে। সো এক্স এবং ওয়াই এর দুইটা যদি ভ্যালু থাকে, এখন কম্পিউটার কোন ভ্যালুটা নিয়ে ড্র করবে? সো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, এখানে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এক্সপ্লিসিট বা ইমপ্লিসিট কোনো ফর্মই ইউজ করি না। কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা অন্য কোনো কিছু ইউজ করে থাকি। এই অন্য কোনো কিছুটা হলো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। সো আমরা কম্পিউটারে যখন হচ্ছে কোনো কিছু ড্র করতে চাইবো তখন হচ্ছে আমরা প্যারামেট্রিক ফর্মে দিব। সো প্যারামেট্রিক ফর্ম ছিল এরকম যে আপনার যতগুলা ইকুয়েশন থাকবে আপনার একটা মডেলে, ওই প্রত্যেকটা ইকুয়েশনে জাস্ট একটা ভ্যারিয়েবল থাকবে। এটাই হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। সো প্যারামেট্রিক ফর্মের মাধ্যমে আমি হচ্ছে ওই যে আনবাউন্ডেড জিওমেট্রির ওই প্রবলেমটা সলভ করতে পারি। কারণ আমার যেই প্যারামেট্রিক ভ্যারিয়েবলটা থাকবে সেটার ভ্যালুটাকে আমি জাস্ট ইনপুট দিয়ে দিব কম্পিউটারে, সেই অনুযায়ী সে হচ্ছে সেটাকে ভ্যারি করবে। সো ওইভাবে হচ্ছে আমি লার্জ লাইন বা স্মল লাইন বা লার্জ কার্ভ বা স্মল কার্ভ বা বাউন্ডেড এরিয়াতে আমি আমার নির্দিষ্ট কার্ভটা পেয়ে যাব। এরপরে দেখেন যে সিঙ্গেল প্যারামিটার যদি হয় কোনো একটা কার্ভের, মানে সিঙ্গেল প্যারামিটার বলতে ধরেন যে আমি এক্স ওয়াই জেড তিনটা যে ভ্যালু পাবো, আমার থ্রি ডাইমেনশনে এক্স ওয়াই জেড তিনটারই ভ্যালু লাগবে। সো এক্স ইজ আ ফাংশন অফ ইউ, ওয়াই ইজ আ ফাংশন অফ ইউ এন্ড জেড ইজ আ ফাংশন অফ ইউ। সো ইউ এর একটা ভ্যালু পাইলে আমি এক্স ওয়াই জেড এর একটা নির্দিষ্ট পয়েন্ট পেয়ে যাব। সো এইভাবে আমি যদি একাধিক পয়েন্ট বের করতে পারি, তাহলে ওই একাধিক পয়েন্টকে আমি যদি জয়েন্ট করি তাহলে হচ্ছে আমি ফাইনালি একটা কার্ভ পেয়ে যাব। সো সিঙ্গেল প্যারামিটার আমি ইউজ করে থাকি কার্ভের জন্য। এরপরে হচ্ছে ডাবল প্যারামিটারও আমি ইউজ করতে পারি যখন হচ্ছে আমি সারফেসকে ডিজাইন করব।
কারণ সারফেসের জন্য হচ্ছে আপনার 2 ডাইমেনশনাল ভ্যারিয়েবল লাগবে। সো এক্স ইজ আ ফাংশন অফ ইউ এন্ড ভি। এক্স হচ্ছে একটা সারফেস, ওয়াই হচ্ছে আরেকটা সারফেস ওয়াই প্লেনে। সো ওয়াই এর হচ্ছে ভ্যারিয়েবলটা হবে হচ্ছে ইউ এন্ড ভি, এবং সিমিলারলি জেড এরও ভ্যারিয়েবলটা হবে ইউ এন্ড ভি। সো ইউ এন্ড ভি এর মাধ্যমে আমি এক্স ওয়াই জেড কে ডিফাইন করব, এবং আমি যখন কম্পিউটারে কোনো একটা সারফেস ড্র করব তখন ইউ এবং ভি এর নির্দিষ্ট ভ্যালু বলে দেব। বলে দিলে সে হচ্ছে এক্স ওয়াই জেড ক্যালকুলেট করে আমার নতুন যে সারফেসটা আমি চাচ্ছি সেটা আমি পেয়ে যাব। সিমিলারলি সলিড অবজেক্টের জন্য আমার 3 ডাইমেনশনাল ভ্যালু লাগবে। সো দ্যাটস ওয়াই 3টা হচ্ছে প্যারামিটার ইউজ করতে হবে। একটা হচ্ছে ইউ, একটা ভি, একটা হচ্ছে ডাব্লিউ। সো এক্স ওয়াই জেড 3টা প্লেনে এই 3টা ভ্যালু দিতে হবে, তাহলে আমার ফুল বডিটা সে ড্র করে ফেলবে। সো এখানে ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে যে কে ইজ ইকুয়ালস টু 1, 2 অর 3 হতে পারে। কে যদি 1 হয় তাহলে সেটা হবে কার্ভ, কে যদি 2 হয় তাহলে সেটা হবে হচ্ছে আমার সারফেস, কে 3 হলে সেটা হবে আমার সলিড অবজেক্ট। সো কে 1 হলে দেখেন এক্স ইজ আ ফাংশন অফ ইউ, ওয়াই ইজ আ ফাংশন অফ ইউ, জেড ইজ আ ফাংশন অফ ইউ। আর এখানে যে পি লেখানো হচ্ছে, পি একটা ভেক্টর, পি ইকুয়ালস টু পি অফ ইউ। সো এই পি অফ ইউ এর মধ্যে আছে হচ্ছে আপনার 2 ডাইমেনশনাল হলে শুধু এক্স আর ওয়াই থাকবে, আর 3 ডাইমেনশনাল হলে এক্স ওয়াই জেড তিনটারই একটা কলাম ভেক্টর থাকবে। মানে এটা হচ্ছে আপনার এরকম, এটা ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, এরকম একটা কলাম ভেক্টর হবে। এটা ইকুয়ালস টু, সো এক্স ইজ আ ফাংশন অফ ইউ, ওয়াই ইজ আ ফাংশন অফ ইউ, জেড ইজ আ ফাংশন অফ ইউ ফর কে ইকুয়ালস টু 1, যেটা হচ্ছে আমার কার্ভ। আবার হচ্ছে যদি আমার সারফেস হয় সেক্ষেত্রে হচ্ছে আমার এক্স ইজ আ ফাংশন অফ ইউ এন্ড ভি, ওয়াই ইজ আ ফাংশন অফ ইউ এন্ড ভি, জেড ইজ আ ফাংশন অফ ইউ এন্ড ভি। সো দুইটা প্যারামেট্রিক ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সলিড হলে 3টা প্যারামেট্রিক ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সো এইভাবে আমরা হচ্ছে কে 1, 2, 3 দ্বারা কার্ভ, সারফেস এবং সলিড অবজেক্টকে ডিফাইন করতে পারি। প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন বলে এটাকে। আচ্ছা, এখন আমরা চলে আসি প্যারামেট্রিক কিউবিক পলিনোমিয়াল কার্ভ। সো যদি আমার কোনো একটা কার্ভের ম্যাক্সিমাম অর্ডার, দ্যাট মিনস ম্যাক্সিমাম পাওয়ার যদি 3 হয়, সেই ইকুয়েশনটাকে আমরা বলে থাকি কিউবিক ইকুয়েশন। সো কিউবিক পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে বলতে বহুপদী বোঝানো হচ্ছে। সো যদি একটা কিউবিক ইকুয়েশনে অনেকগুলা পদ থাকে, 2 এর অধিক, 2 বা তার অধিক যদি পদ থাকে সেটাকে আমরা পলিনোমিয়াল বলে থাকি। সো কিউবিক পলিনোমিয়াল কার্ভ গুলাকে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন কেমন হতে পারে সেই সম্পর্কে হচ্ছে আমরা এখন আলোচনা করব। সো এখানে দেখেন ফিগার 1-এ 3টা ফিগার দেওয়া আছে। একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, হার্মিট ইন্টারপোলেশন, আর একটা হচ্ছে বেজিয়ার ইন্টারপোলেশন। সো এই 3টার মাধ্যমে আমি কিউবিক পলিনোমিয়ালকে ডিফাইন করতে পারি। সো ফার্স্টে যদি ল্যাগ্রাঞ্জে আসি, এখানে দেখেন যে এখানে আমার হচ্ছে ল্যাগ্রাঞ্জ যেটা করে যে পয়েন্ট, সে হচ্ছে পয়েন্ট গুলাকে ডিফাইন করে, এরপরে ওই পয়েন্ট গুলাকে একসাথে অ্যাটাচ করে দেয়। সো অ্যাটাচ করে যে ধরনের ট্রেন্ড পাওয়া যায় সেটাকে সে হচ্ছে অ্যাপ্রক্সিমেট করে। সো দেখেন স্ট্রেট লাইনের জন্য দুইটা পয়েন্ট লাগবে। সো এই দুটা পয়েন্টকে অ্যাড করে দিয়ে সে হচ্ছে একটা স্ট্রেট লাইন ড্র করতেছে। আর এরকম যদি হচ্ছে আমার সেকেন্ড অর্ডার যদি একটা কার্ভ হয় সেক্ষেত্রে হচ্ছে আমার 3টা পয়েন্ট লাগবে। সো সেকেন্ড অর্ডার কার্ভের জন্য সে 3টা পয়েন্ট ডিফাইন করছে এই 3টা ব্ল্যাক পয়েন্ট দ্বারা। সো এই 3টাকে অ্যাড করে দিয়ে সে সেকেন্ড অর্ডার একটা কার্ভ ডিফাইন করতেছে। সিমিলারলি থার্ড অর্ডারের জন্য 4টা পয়েন্ট লাগবে, এবং ফোর্থ অর্ডারের জন্য 5টা পয়েন্ট লাগবে। সো এইভাবে 5টা পয়েন্ট জয়েন্ট করে সে হচ্ছে ওই কার্ভটাকে অ্যাপ্রক্সিমেট করতেছে বা ইন্টারপোলেট করতেছে। এরপরে তাহলে ল্যাগ্রাঞ্জ শুধুমাত্র পয়েন্ট দিয়ে কার্ভগুলোকে অ্যাপ্রক্সিমেট করে। এরপরে যদি আমি হারমিটে চলে আসি, হারমিট যেটা করে যে পয়েন্ট এবং স্লোপ দুইটাকেই কাজে লাগিয়ে কার্ভটাকে অ্যাপ্রক্সিমেট করে বা কার্ভটাকে ড্র করে, যে কার্ভগুলোকে বলা হয় হারমিট কার্ভ। এই ব্লু লাইনে যে কার্ভটা দেখতে পাচ্ছি, ব্লু কার্ভটা, সেটা হচ্ছে একটা হারমিট কার্ভ। আর এখানে যে ব্ল্যাক গুলো দেখলাম এগুলো প্রত্যেকটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ কার্ভ। সো হারমিট কার্ভের ক্ষেত্রে যেটা হয় যে একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকে আর একটা এন্ড পয়েন্ট দেওয়া থাকে। সো ইনিশিয়াল পয়েন্টের ভ্যালু আপনি জানবেন, এন্ড পয়েন্টের ভ্যালু আপনি জানবেন, এবং এই ইনিশিয়াল পয়েন্ট থেকে কার্ভের সাথে একটা আপনার স্লোপ দেওয়া থাকবে বা ট্যানজেন্ট দেওয়া থাকবে, আর হচ্ছে লাস্ট পয়েন্টেও সিমিলারলি আরেকটা ট্যানজেন্ট দেওয়া থাকবে।
সো এই ট্যানজেন্ট দুইটা এবং দুইটা পয়েন্ট, এই টোটাল 4টা ইনফরমেশন থেকে সে হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়াল কার্ভকে অ্যাপ্রক্সিমেট করবে। সো এই ব্লু লাইন দিয়ে, সে ব্লু কার্ভ দিয়ে সে হচ্ছে হার্মিট কার্ভটাকে অ্যাপ্রক্সিমেট করেছে। সো এখানে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের স্লোপ, এই রেড লাইনটা। এটা হচ্ছে এন্ড পয়েন্টের স্লোপ, এই রেড লাইনটা। সো এখানে দুইটা স্লোপ এবং দুইটা পয়েন্ট দ্বারা একটা কিউবিক পলিনোমিয়াল কার্ভকে ডিফাইন করা যায়। এরপরে যদি চলে আসি বেজিয়ার ইন্টারপোলেশনে, বেজিয়ার যেটা করে যে 4টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে একটা পলিনোমিয়াল কার্ভকে, কিউবিক পলিনোমিয়াল কার্ভকে ডিফাইন করে। সো 4টা কন্ট্রোল পয়েন্ট থাকে, P0, P1, P2, P3। ল্যাগ্রাঞ্জেও কিন্তু হচ্ছে 4টা পয়েন্ট ছিল, কিন্তু এই 4টা পয়েন্টই কার্ভের উপরের পয়েন্ট। আর বেজিয়ারে যেটা হয় যে এই 4টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট হচ্ছে কার্ভের উপরে আর 2টা পয়েন্ট হচ্ছে কার্ভের বাইরে। সো এই 2টা পয়েন্ট হচ্ছে আমার কার্ভের উপরে। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট P0, আর হচ্ছে এটা লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে P3। এবং P0 এবং P3 থেকে হচ্ছে স্লোপ ড্র করতে হবে। সো ট্যানজেন্ট যদি ড্র করি, দেখেন কার্ভটা হচ্ছে এরকম, তাহলে উপরের দিকে ট্যানজেন্ট হবে, এটারও উপরের দিকে ট্যানজেন্ট হবে। সো উপরের দিকে দুটো ট্যানজেন্ট ড্র করতে হবে। এই ট্যানজেন্ট লাইনের যে ভ্যালুটা পাবো এই পয়েন্টের জন্য, সেটার 1/3 কেটে নিতে হবে। সো সে এটা হচ্ছে এত বড় ছিল এটার ভ্যালু, সো এখান থেকে আমি 1/3 কেটে নিয়েছি। আর এটারও ধরেন যে ভ্যালু ছিল এত বড়, সো এখান থেকে আমি 1/3 কেটে নিয়েছি। সো 1/3 যদি আমি নিই, এটা হচ্ছে 1/3 অফ ট্যানজেন্ট ভ্যালু, এটা 1/3 অফ ট্যানজেন্ট ভ্যালু। হারমিটে কিন্তু পুরা ভ্যালুটাই আমি নিয়েছি, ফুল যে ট্যানজেন্টের ভ্যালু এই পয়েন্টের জন্য সেটা নিয়েছি। এখানেও তাই, যে ইনিশিয়াল পয়েন্টের জন্য যে ফুল ট্যানজেন্টের ভ্যালু পেয়েছি সেটা নিয়েছি। কিন্তু বেজিয়ারের ক্ষেত্রে আমি হচ্ছে ট্যানজেন্টের ফুল ভ্যালু না নিয়ে ট্যানজেন্টের 1/3 ভ্যালু নিব, এবং 1/3 ভ্যালু যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই দুটো পয়েন্টকে আবার পরবর্তীতে অ্যাটাচ করে দেবো। সো এইটা হবে হচ্ছে P1 পয়েন্ট আর এটা হবে P2 পয়েন্ট। সো P1 টা আসবে হচ্ছে আপনার P0 থেকে, P0 ট্যানজেন্টের 1/3 হবে P1 পয়েন্ট, আর P3 বা লাস্ট পয়েন্টের ট্যানজেন্টের 1/3 হবে P2 পয়েন্ট। সো এইভাবে হচ্ছে বেজিয়ার কার্ভ ড্র করা যেতে পারে। আর বেজিয়ার কার্ভের দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। যদি আমার কার্ভটা এরকম হয়, সেক্ষেত্রে দেখেন যে আপনার এই এই দিককার ট্যানজেন্টটা তো উপরের দিকে হবে আর এই দিককার ট্যানজেন্টটা নিচের দিকে হবে। সো এটা নিচের দিকে, এটা উপরের দিকে, পরবর্তীতে এই দুটাকে অ্যাটাচ করছি। তাহলে এই যে আমার কার্ভ, এটা বেজিয়ার কার্ভ, যেটাকে আমি 4টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি। এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সেই 4টা পয়েন্টকে অ্যাটাচ করলে আমি এই যে এই বেজিয়ার যে কার্ভটা আছে সেটাকে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি। সো এই 3টা ছিল মোটামুটি বেসিক প্যারামেট্রিক কিউবিক পলিনোমিয়াল কার্ভস। সো এটার মধ্যে হচ্ছে এখন আমরা হারমিট কার্ভ এবং বেজিয়ার কার্ভ এই দুটার হচ্ছে ডিরাইভেশন দেখব। দ্যাট মিন্স একটা কিউবিক ইকুয়েশনকে আমরা কিভাবে এই দুটা কার্ভের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি প্যারামেট্রিক ফর্মে। সো এখানে দেখেন হারমিট কার্ভ এবং হচ্ছে বেজিয়ার কার্ভের কিউবিক ইকুয়েশন যেটা আছে সেটার একটা ফরম্যাট দেওয়া আছে। সো এটাই আমরা, এই দুটা ইকুয়েশন হচ্ছে এখন আমরা ডিরাইভ করব। সো ফার্স্টে আমরা হারমিটে চলে আসি। সো হারমিটের যেই ইকুয়েশনটা আছে এখানে খেয়াল করে দেখেন যে P ইকুয়ালস টু P0 ইন্টু সামথিং প্যারামেট্রিক কোনো একটা ভ্যালু 1 মাইনাস 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ কিউব। এখানে ইউ হচ্ছে আপনার ওই যে প্যারামেট্রিক ভ্যারিয়েবল, এক্স ওয়াই জেড তিনটাকে হচ্ছে আমি ইউ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। P1, আচ্ছা P0 হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্টটা হারমিট কার্ভের, এই পয়েন্টটাকে আমি বলতেছি P0, আর এই পয়েন্টটাকে বলতেছি P1। সো এটা হচ্ছে P0 ইনিশিয়াল পয়েন্ট, তার সাথে কিছু কোএফিসিয়েন্ট আছে। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট P1, তার সাথে কিছু কোএফিসিয়েন্ট আছে। এরপরে এটা হচ্ছে আমার P1 P0 প্রাইম। P0 প্রাইম দ্বারা বোঝাচ্ছি যে P0 পয়েন্টের বা P0 পয়েন্টে আপনার ট্যানজেন্টের ভ্যালু। সো এটা হচ্ছে ট্যানজেন্টের ভ্যালুটা P0 প্রাইম। সো P0 প্রাইম ট্যানজেন্টের সাথেও কিছু কোএফিসিয়েন্ট আছে, মানে কোএফিসিয়েন্ট ভ্যালু আছে একটা। আর P1 প্রাইম হচ্ছে লাস্ট পয়েন্টের ট্যানজেন্ট ভ্যালু। সো লাস্ট পয়েন্টের ট্যানজেন্ট ভ্যালু থেকে ওটার সাথে কিছু কোএফিসিয়েন্ট আছে। এটা হচ্ছে আমার হারমিট কার্ভ। আর বেজিয়ার কার্ভের ক্ষেত্রে দেখেন P0 হচ্ছে ফার্স্ট পয়েন্ট, P1 হচ্ছে ফার্স্ট পয়েন্টের 1/3 ভ্যালু ট্যানজেন্টের ওই পয়েন্টটা,
P2 হচ্ছে সেকেন্ড পয়েন্টের মানে লাস্ট পয়েন্ট যেটা আছে P3 সেটার হচ্ছে 1/3 ট্যানজেন্টের ভ্যালু। সো এইভাবে চারটা পয়েন্টকে ডিফাইন করা হচ্ছে P0, P1, P2, P3। সেটা হচ্ছে বেজিয়ার কার্ভের ক্ষেত্রে। এখানে কোনো ট্যানজেন্ট কিন্তু থাকবে না, কারণ ওখানে আমি চারটা কন্ট্রোল পয়েন্ট দিয়ে বেজিয়ার কার্ভটাকে ডিফাইন করতেছিলাম। তো চলুন এখন আমরা হার্মিট কার্ভ কিভাবে ডিরাইভ করতে হয়, হার্মিট কিউবিক কার্ভ ইকুয়েশন, সেটা আমরা দেখি। আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের যে তিনটা পয়েন্ট 3D-তে এক্স, ওয়াই এন্ড জেড, সেই তিনটা পয়েন্টকে, যেহেতু এটা একটা কিউবিক কার্ভ, সো এক্স অবশ্যই একটা কিউবিক ইকুয়েশন হবে এবং এটা একটা প্যারামেট্রিক ফর্ম। সো দেখেন এক্স, ওয়াই, জেড তিনটাই হচ্ছে ইউ এর ফাংশন, এবং এক্স ইজ ইকুয়ালস টু a1 প্লাস b1 ইউ প্লাস c1 ইউ স্কয়ার প্লাস d1 ইউ কিউব। সো এটা হচ্ছে একটা একদম আইডিয়াল কিউবিক ইকুয়েশন, যেখানে হচ্ছে এ বি সি ডি এইগুলা হচ্ছে কোএফিসিয়েন্ট, আর ইউ, ইউ স্কয়ার, ইউ কিউব এইগুলো হচ্ছে প্যারামেট্রিক ভ্যালু। সো ইউ এর সাথে এক্স ভ্যারি করবে। সিমিলারলি ওয়াই, জেড তিনটা হচ্ছে আমি ইকুয়েশন লিখলাম। এরপরে আমি এই তিনটে ইকুয়েশনকে একটা ফর্মে লিখতে পারি, একটা ভেক্টর ফর্মে লিখতে পারি। সেটা হচ্ছে যে পি ইকুয়ালস টু পি অফ ইউ। সো পি অফ ইউ দ্বারা বোঝানো হচ্ছে যে পি অফ ইউ হচ্ছে একটা কলাম ভেক্টর, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড। সো এক্স ওয়াই জেড দিয়ে যদি আমি একটা কলাম ভেক্টর করি, এটা হবে হচ্ছে আমার পি অফ ইউ। সো এটা হচ্ছে আমার পি অফ ইউ। এরপরে দেখেন কে নট হচ্ছে আমার এই যে কনস্ট্যান্ট যে কোএফিসিয়েন্টটা আছে সেটা। দ্যাট মিনস এক্স এর জন্য a1, ওয়াই এর জন্য a2, জেড এর জন্য a3। তাহলে এটাকে যদি আমি একটা কলাম ভেক্টর করে দিই, এই কলাম ভেক্টরটা হবে হচ্ছে আমার k0। আর এই ইউ এর কোএফিসিয়েন্ট গুলা নিয়ে যে কলাম ভেক্টর, সেটাকে আমি বলতেছি k1। সো এই b1 থেকে b2, b3 এইটা হচ্ছে আমার k1। সিমিলারলি এই ইউ স্কয়ারের যে কোএফিসিয়েন্ট গুলো আছে c1, c2, c3, এটা হচ্ছে আমার k2, k2 ভেক্টর। এটা হচ্ছে আমার k2 ভেক্টর। আর লাস্টে যেটা k3, সেটা হচ্ছে আমার ইউ3 মানে ইউ কিউব, মানে ইউ কিউবের যে কোএফিসিয়েন্ট গুলো d1, d2, d3 সেটা। So এটা হচ্ছে আমার k3। সো এই তিনটা ইকুয়েশনকে একসাথে আমি এভাবে লিখেছি। সো দেখেন এখন আমি ইউ এর ভ্যালু চেঞ্জ করলে এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাব। ধরেন সে ইউ এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে দেখেন এগুলা প্রত্যেকটা টার্ম বাদ হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, শুধু থাকবে k0। সো p0 ইকুয়ালস টু k0। দ্যাট মিনস এক্স এর ভ্যালু a1, ওয়াই এর ভ্যালু a2, জেড এর ভ্যালু a3। সো এটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। সো কত ইজি হয়ে যাচ্ছে বিষয়টা দেখেন কম্পিউটারের জন্য কম্পিউট করা। জাস্ট ইউ এর একটা ভ্যালু দিলেই সে হচ্ছে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছে। সো এই জন্যই আমরা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে কিউবিক বা যে কোনো কার্ভকে ডিফাইন করে থাকি কম্পিউটারে। সো এটা যেহেতু একটা হার্মিট কার্ভের ইকুয়েশন আমরা ডিরাইভ করব, তাহলে হচ্ছে আমার যেটা লাগবে যে ইনিশিয়াল পয়েন্ট ধরলাম k0, সেটা হচ্ছে আপনার p0। সো p0 হচ্ছে পেয়েছি হচ্ছে আপনার p0 পয়েন্টে হচ্ছে এটা হচ্ছে k0, আর p1 এ পেয়েছি হচ্ছে আমি এটা। সো ইউ এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে আমি পাচ্ছি k0 প্লাস k1 প্লাস k2 প্লাস k3। সো এটা পেয়ে যাচ্ছে। এরপরে দেখেন হার্মিটের জন্য আমার কি লাগবে, যে ফার্স্ট পয়েন্টের ডিরাইভড ফার্স্ট ডেরিভেটিভ এবং লাস্ট পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভ। সো তাহলে আমি করব কি, এই যে ইকুয়েশনটা আছে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করি। সো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো এটা তো 0 হয়ে যাবে, এটা k1, এটা হচ্ছে 2 k2 ইউ, এটা হয়ে যাবে 3 k3 ইউ স্কয়ার। সো এইটা আমরা পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন। সো এখন এই ট্যানজেন্টের ইকুয়েশন আমার কি করতে হবে, যে ইনিশিয়াল পয়েন্ট p0, সো পি প্রাইম নট বের করব, যেটা আসলে হচ্ছে এগুলা 0 হয়ে গেল, শুধু থাকলো k1। আবার পি প্রাইম 1 বের করব। সো এখানে ইউ এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্টের ট্যানজেন্ট,
এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্টের ট্যানজেন্ট, এটা ইনিশিয়াল পয়েন্টের ভ্যালু, এটা লাস্ট পয়েন্টের ভ্যালু। সো এখন এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কি পাচ্ছি সেটা একটু খেয়াল করি। সো এটা হচ্ছে আমার একটা হারমিট কার্ভ। হারমিট কার্ভের এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্ট হচ্ছে আপনার ইউ হচ্ছে 0, এই পয়েন্ট হচ্ছে আপনার ইউ হচ্ছে 1, যেহেতু এটা লাস্ট পয়েন্ট। সো 0 থেকে 1 এর মধ্যে ইউ ভ্যারি করে। সো ইনিশিয়াল পয়েন্টের জন্য ইউ 0 আর লাস্ট পয়েন্টের জন্য ইউ 1। সো ইনিশিয়াল পয়েন্ট ভ্যালুর জন্য আমি কি পাচ্ছি দেখেন, যে ইনিশিয়াল পয়েন্টে হচ্ছে দেখেন ইউ P0 এর জন্য K0 পাচ্ছি, আর P1 এর জন্য, এটা লাস্ট পয়েন্টের জন্য আমি পাচ্ছি হচ্ছে এটা। So এই দুটো হচ্ছে আমার পয়েন্ট ভ্যালু। আর হচ্ছে আমি যদি খেয়াল করি যে আমার ডেরিভেটিভ ভ্যালু গুলা কি, সো ফার্স্ট পয়েন্টের যে ডেরিভেটিভ এই রেড লাইন, সেটার ভ্যালু হচ্ছে আমার এটা। সো এই রেড লাইনটা হচ্ছে আপনার P'0, আর এই লাইনটা হচ্ছে আমার P'1। সো 1 পয়েন্টে হচ্ছে আপনার ডেরিভেটিভের ট্যানজেন্ট। সো এটাও পেয়ে গেছি। সো এখন এই চারটা ইকুয়েশন আমি পেয়েছি। এই চারটা ইকুয়েশন থেকে আমার এই চারটা যে আননোন আছে, P0, P1, P'0, P'1, সেই চারটার ভ্যালু বের করতে হবে। সো চারটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করে বের করি তাহলে কি পাচ্ছি, সরি এই চারটা ভ্যালু আছে, এই চারটা ভ্যালু থেকে আমার K0, K1, K2, K3 এই চারটা ভ্যালু বের করতে হবে, কারণ আমার কোএফিসিয়েন্ট গুলার ভ্যালুই তো আমাকে বের করে দেখাতে হবে। সো আমি যদি এখানে চলে আসি তাহলে দেখেন ফার্স্ট ইকুয়েশন থেকে আমি পেয়ে যাচ্ছি K0 = P0। এরপরে দেখেন যে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এইটা এটা থেকে তো আমি সরাসরি পেয়ে যাচ্ছি K1 = P'0। আর এই দুটা ইকুয়েশন পরবর্তীতে সলভ করে আমি পাচ্ছি কি K2 = 3P1 - P0 - 2P0' - P1। আর K3 পাচ্ছি 2 × P0 - P1 প্লাস P0' প্লাস P1'। সো এখন আমি দেখেন K0 জানি, K1 জানি, K2 জানি, K3 জানি, সবগুলাই কিসের ফর্মে পাচ্ছি, ওই যে হারমিট কার্ভের যে চারটা পয়েন্ট ছিল P0, P0', P1 আর P1'। সো এই চারটা ছিল হচ্ছে হারমিট কার্ভের হচ্ছে প্যারামিটার বলতে পারেন, যে এই চারটা প্যারামিটারের মাধ্যমে আমি হচ্ছে কিউবিক ইকুয়েশনটাকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার ওই কিউবিক কার্ভের ইকুয়েশন ফর হারমিট। সো হারমিট কিউবিক কার্ভ ইকুয়েশনটা হচ্ছে এরকম। সো এখানে আমি K1 এর ভ্যালু বসাইছি, মানে K0 এর ভ্যালু বসাইছি। এরপরে এখানে হচ্ছে আমি K1 এর ভ্যালু বসাইছি। এরপরে হচ্ছে আপনার K2 এর ভ্যালু, K3 এর ভ্যালু, এগুলা বসালে আমি পর্যায়ক্রমে এটা পাচ্ছি। পরবর্তীতে যেটা করা হয়েছে যে এখান থেকে এটাকে আরো সিম্পলিফাই করা হয়েছে, P0 গুলাকে কমন নেওয়া হয়েছে, P0 কমন নিয়ে হচ্ছে এরকম একটা কোএফিসিয়েন্ট পেয়েছি, P1 এর জন্য এই কোএফিসিয়েন্ট পেয়েছি, P0' এর জন্য এই কোএফিসিয়েন্ট পেয়েছি, আর P1' এর জন্য -u² + u³ কোএফিসিয়েন্টটা পেয়েছি। সো আমরা এইভাবে সিম্পলিফাই করে হারমিট কিউবিক কার্ভটাকে ডিরাইভ করতে পারি। হারমিট কার্ভ ডিরাইভ হয়ে গেলে এই হারমিট কার্ভ থেকেই আমরা সাধারণত বেজিয়ার কার্ভ ডিরাইভ করতে পারি। এখন আপনাদের কোশ্চিনে হারমিট কার্ভ থেকে বেজিয়ার কার্ভ ডিরাইভেশন আসতে পারে, অথবা বেজিয়ার কার্ভ আলাদাভাবে ডিরাইভেশন আসতে পারে। সো বেজিয়ার কার্ভ যদি আলাদাভাবে ডিরাইভ করতে বলে তাহলে আগে হারমিট কার্ভ ডিরাইভ করে নিতে হবে, তার পরবর্তীতে বেজিয়ার কার্ভটা ডিরাইভ করতে হবে। তো বেজিয়ার কার্ভের ক্ষেত্রে দেখেন যে আমার চারটা কন্ট্রোল পয়েন্ট থাকে, P0, P1, P2, P3। সো এই চারটা পয়েন্ট দিয়ে আমার ইকুয়েশনটাকে ডিরাইভ করতে হবে। সো বেজিয়ার কার্ভের সাথে যদি আমি হারমিট কার্ভের তুলনা করি তাহলে এই P0 হারমিট কার্ভের কি, P0 ওটাও ইনিশিয়াল পয়েন্ট, এটাও ইনিশিয়াল পয়েন্ট, আর এটার যে P1 এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তাহলে এটার যেটা মানে হারমিটের যেটা P1 সেটা বেজিয়ারের জন্য হবে হচ্ছে আপনার P3, কারণ হারমিটের যে লাস্ট পয়েন্ট সেটা তো P1 বলতেছিলাম, আর এটার যে লাস্ট পয়েন্ট সেটাকে আমি P3 বলতেছি। তাহলে এটা হবে হচ্ছে P3, তাহলে P3 = হচ্ছে P1 আর P0 = P0। এখন বাকি যে দুইটা আছে, বাকি দুইটার মধ্যে ছিল হারমিট কার্ভে হচ্ছে আপনার P0'। P0'টা কি ছিল, যে এই ইনিশিয়াল পয়েন্টে হচ্ছে আপনার ট্যানজেন্টের ভ্যালু।
সো এই পুরাটা ছিল আমার পি নট প্রাইম হারমিট কার্ভের জন্য। কিন্তু আমার এইখানে আমি কতটুকু নিচ্ছি, এই পুরাটার 1/3। তাহলে আমি বলতে পারি না যে পি নট প্রাইম ইজ ইকুয়ালস টু 3 ইন্টু এই ভ্যালুটা, যেহেতু এটার 1/3 আমি নিচ্ছিলাম। সো ওইটা এখানে লেখা হয়েছে পি নট প্রাইম পুরাটা, ওইটা ইকুয়ালস টু লিখতেছি যে এইটুক লেন্থ, এই লেন্থটা কত, ভেক্টর লেন্থ পি ওয়ান মাইনাস পি নট। সো পি ওয়ান মাইনাস পি নট, সো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পুরা পি নট এর ভ্যালুটা, পি নট প্রাইমের ভ্যালুটা পেয়ে যাব। সো এইভাবে আমি পি নট প্রাইমকে পি ওয়ান এবং পি জিরোর মাধ্যমে দেখাতে পারি। সিমিলারলি পি টু এর ক্ষেত্রে যদি আমি যাই, এটারও তো আপনার পি ওয়ান প্রাইম যেটা ছিল, পি ওয়ান প্রাইমের আপনার 1/3 আমার এই ভ্যালুটা। সো এই ভ্যালুটার কত, ভেক্টর ফর্ম যদি লিখি তাহলে হবে এটা ডিরেকশন অ্যাকচুয়ালি এই দিকে হবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটার ভ্যালুটা হবে পি থ্রি মাইনাস পি টু। সো পি থ্রি মাইনাস পি টু, আর এটা পি ওয়ান প্রাইম। সো পি ওয়ান প্রাইম থেকে আমি এটা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটা একটু ভুল হয়েছে, আমি একটু আরেকবার ড্র করি। এটা অ্যাকচুয়ালি হবে এরকম যে এখান থেকে কার্ভটা যাবে নিচের দিকে। সো এটার 1/3 এখান থেকে এতখানি। সো ডিরেকশনটা এইদিকে। সো এটার ডিরেকশনটা এইদিকে হবে, এবং এটার যে ভ্যালু সেটা হবে পি থ্রি মাইনাস পি টু, এবং এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পি ওয়ান প্রাইমের ভ্যালুটা পেয়ে যাব। সো এটাই কিন্তু মূলত আমার পি টু পয়েন্ট। সো পি টু পয়েন্টটাকে আমরা এইভাবে ডিরাইভ করতে পারি। সো দেখেন, এখন আমি যদি এই ভ্যালুগুলাকে এই হারমিট কার্ভে রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু আমি বেজিয়ার কার্ভটা ডিরাইভ করতে পারবো। সো একটু খেয়াল করে দেখেন যে এখানে ছিল পি নট, সো পি নট তো পি নটই থাকবে। সো পি নট এর জায়গায় থেকে গেছে। পি ওয়ান ছিল আপনার পি থ্রি, সো এখানে পি থ্রি বসাই দিয়েছি। আর পি নট প্রাইম যেটা ছিল সেটা হয়েছে আপনার থ্রি পি ওয়ান মাইনাস পি নট। সো এখানে পি নট প্রাইমের জায়গায় থ্রি পি ওয়ান মাইনাস পি নট বসাই দিয়েছি। আর পি ওয়ান প্রাইমের জায়গায় ছিল আপনার থ্রি পি টু মাইনাস, সরি, থ্রি পি থ্রি মাইনাস পি টু। সো এই পি ওয়ান প্রাইমের জায়গায় আমি থ্রি পি থ্রি মাইনাস পি টু বসাই দিয়েছি। এখন এটাকে সিম্পলিফাই করলে আমি যে কার্ভ ইকুয়েশনটা পাবো সেটা আমার বেজিয়ার কার্ভ কিউবিক কার্ভ ইকুয়েশন। এটা আমার বেজিয়ার কার্ভ কিউবিক কার্ভ ইকুয়েশন, যেখানে পি নট এর একটা কোফিসিয়েন্ট আছে, পি ওয়ান এর কোফিসিয়েন্ট আছে, পি টু এর কোফিসিয়েন্ট আছে, এবং পি থ্রি, এই টোটাল 4টা কন্ট্রোল পয়েন্টের কোফিসিয়েন্ট আমি পাচ্ছি। সো এটাই আপনার বেজিয়ার কার্ভ কিউবিক কার্ভ অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, এখন এই যে কোএফিসিয়েন্ট গুলা যেগুলা দেখতেছি, হারমিটের জন্য 4টা কোএফিসিয়েন্ট, 1টা 2টা 3টা 4টা, বেজিয়ারের জন্য 4টা, 1টা 2টা 3টা 4টা। সো এই যে 4টা করে কোএফিসিয়েন্ট পাচ্ছি, এই কোএফিসিয়েন্ট গুলার যে ইকুয়েশন আছে, এইটা দিয়ে যদি আমি একটা কার্ভ ড্র করি, তাহলে 4টা কার্ভ পাবো। একই প্লেনে যে 4টা কার্ভ পাচ্ছি, এই 4টা কার্ভকে হারমিটের জন্য হারমিটের বেন্ডিং কার্ভ বলা হচ্ছে, আর বেজিয়ারের জন্য ওইগুলাকে বেজিয়ার বেন্ডিং কার্ভ বলা হচ্ছে। সো বেন্ডিং কার্ভ গুলা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ওই বেন্ডিং কার্ভ গুলা কিভাবে আসলো সেটা দেখব। আচ্ছা, বেন্ডিং কার্ভে যাওয়ার আগে আমরা একটা হারমিট কার্ভের একটা ইকুয়েশন, একটা ক্যালকুলেশন দেখে আসি। সো এখানে দেখেন একটা প্রবলেম বলা হয়েছে। সো প্রবলেমটাতে বলা হয়েছে যে পি নট মানে হারমিট কার্ভের জন্য 4টা ভ্যালু দেওয়া আছে। পি নট যে ইনিশিয়াল পয়েন্ট সেটা 1 1। তাহলে আমি বুঝলাম যে এটা একটা 2D তে কার্ভটা ড্র করা হয়েছে, যেহেতু জেড ভ্যালু নাই। সো পি নট ইকুয়ালস টু 1 1। পি ওয়ান যেটা যেটা লাস্ট পয়েন্ট, সেটা 6 5। আর ট্যানজেন্ট যে ভেক্টরের ভ্যালু সেটা পি জিরো পয়েন্টে ট্যানজেন্টের ভ্যালু 0 4। আর পি ওয়ান পয়েন্টে ট্যানজেন্টের ভ্যালু 4 0। সো এই 4টা ভ্যালু দেওয়া আছে, এবং প্যারামেট্রিক যে ইউ এর ভ্যালু সেটা বলেছে মিড পয়েন্টে।
তাহলে ইউ যেহেতু 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, তাহলে ইউ এর মিড পয়েন্ট হবে, মিড পয়েন্ট ভ্যালু হবে হচ্ছে 0.5। সো এটার জন্য আপনাকে এই হারমিট যেই ভ্যালুটা আছে সেটা বের করতে হবে, মানে হারমিট কার্ভের জন্য যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা যেটা করতে পারি যে আমাদের হারমিট কার্ভের ইকুয়েশন আমরা জানি। সো এখন আমরা যেটা করব যে এক্স 0.5 এর জন্য, মানে এক্স এর ভ্যালু 0.5 এ কত আসে সেটা বের করব। তাহলে দেখেন এক্স এর ভ্যালু যদি 0.5 এ কত আসে সেটা যদি বের করতে চাই, তাহলে আমার হারমিট কার্ভটা ছিল এটা, পি নট ইন্টু 1 - 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ কিউব। সো ইউ এর ভ্যালু গুলা বসাবো, আর পি নট এর ভ্যালু কত হবে, ওই যে এক্স এর যে ভ্যালুটা পি নট এর জন্য, সো পি নট এর জন্য এক্স এর ভ্যালু কত 1, সো এখানে 1 বসলো, আর বাকি হচ্ছে ইউ টিউ দিয়ে আমি বসালাম। এরপরে দেখেন P1 ইন্টু এটা, সো P1 এর জায়গায় কি বসবে, P1 এর যে এক্স এর ভ্যালু 6, সো এটা 6 বসেছে, P1 এর জায়গায় 6 বসেছে, আর 3 ইন্টু ইউ স্কোয়ার ছিল মাইনাস 2 ইউ কিউব ছিল, সো ওটা বসাইছি। এরপরে দেখেন এখানে হচ্ছে পি নট প্রাইম, সো পি নট প্রাইম এর ভ্যালু এক্স এর জন্য কত, পি নট প্রাইম এর ভ্যালু এক্স এর জন্য 0, সো এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করছি। এরপরে হচ্ছে P1 প্রাইম, P1 প্রাইম এর এক্স এর ভ্যালু হচ্ছে 4, সো 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। সো কোএফিসিয়েন্ট গুলো সেম থাকবে, জাস্ট এই 1, 6, 0, 4 এই চারটা ভ্যালু চেঞ্জ হবে। সো এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। সিমিলারলি ওয়াই এর ভ্যালু যখন বের করব, কোএফিসিয়েন্ট গুলো আমার সেম, জাস্ট ওই চারটা ভ্যালু চেঞ্জ হবে, জাস্ট ওয়াই কোএফিসিয়েন্ট গুলো বসবে, মানে ওয়াই কোঅর্ডিনেট গুলো বসবে। সো ফার্স্টে P0 এর জন্য 1, P1 এর জন্য 5, তারপর হচ্ছে P0 প্রাইম এর জন্য 4, সো 4, তারপর হচ্ছে P1 প্রাইম এর জন্য 0, সো এখানে 0। সো এটাকে, এই দুটাকে ক্যালকুলেট করলে আমি এক্স এবং ওয়াই পেয়ে যাব। তখন আমি বলতে পারি যে পি এট 0.5 ইকুয়ালস টু এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 3.5। সো এটা হচ্ছে হারমিট কার্ভের ক্যালকুলেশন, বা হারমিট কার্ভে এই পয়েন্ট গুলা হবে হচ্ছে এইটা, কার্ভের পয়েন্টটা হবে এটা। সো এইভাবে আমরা হারমিট কার্ভের ক্যালকুলেশন করতে পারি। সিমিলারলি বেজিয়ার কার্ভের ক্যালকুলেশনও ঠিক এভাবেই করতে পারি। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে পি নট পয়েন্টে শুধুমাত্র দুইটা কোঅর্ডিনেট ছিল, এক্স এবং ওয়াই। যদি জেড থাকতো তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার আবার জেড ভ্যালুটাও আলাদাভাবে বের করতে হতো। সেক্ষেত্রে এই যে এই চারটা যে ভ্যালু ছিল, P0, P1, P0 প্রাইম, P1 প্রাইম, এইগুলা আবার ভ্যারি করতো জেড এর জন্য। এক্স এর জন্য দেখেন এটা, 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 এটা আসলো কোথায় থেকে, 1604, এই যে 1604, আর এইগুলা 1540 কোথায় থেকে আসলো, এই যে 1540, এইগুলো এসেছে ওয়াই এর কোঅর্ডিনেট থেকে। যদি জেড থাকতো তখন হচ্ছে জেড এর কোঅর্ডিনেটটা চলে আসতো, জেড ওইভাবে আমরা আলাদাভাবে বের করতাম। সেক্ষেত্রে পি 0.5 ইকুয়ালস টু হয়ে যেত 3.5, আর জেড এর যে ভ্যালু আসতো সেটা। তো সেক্ষেত্রে এখানেও তিনটা ভ্যালু চলে আসতো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কনভেক্স হাল। সো কনভেক্স হালটা মূলত হচ্ছে বেজিয়ার কার্ভের একটা অংশ। সো বেজিয়ার কার্ভে আমরা যে কন্ট্রোল পলিগনটা আঁকাচ্ছি কন্ট্রোল পয়েন্ট দিয়ে, সো এই কন্ট্রোল পয়েন্ট গুলা দিয়ে যে এরিয়াটা ইনক্লোজড হচ্ছে সেটা সবসময় মিনিমাম হবে, এটাই বলা হচ্ছে কনভেক্স হাল। সো আমি যে এই ফার্স্ট ফিগারটাতে আমি যদি খেয়াল করি, তাহলে দেখেন যে আমার চারটা পয়েন্ট হচ্ছে P0 এখানে, P1 এখানে, P2 এখানে, P3 এখানে। সো এই চারটা পয়েন্ট দিয়ে যদি আমি কন্ট্রোল পলিগনটা ড্র করি, তাহলে যে এরিয়াটা, এই যে কালো শেডের যে এরিয়াটা, সেটা হবে হচ্ছে মিনিমাম। সো এটা হচ্ছে মিনিমাল কনভেক্স রিজিয়ন। সো এই এই যে প্রপার্টিস সেটাকে বলা হচ্ছে কনভেক্স হাল। আচ্ছা, এখানে দেখেন বাকি যে তিনটা ফিগার দেওয়া আছে, সেই তিনটা ফিগারে দেখেন যে ড্রয়িংটা কিভাবে হলো। সো আমার কার্ভটা ছিল এরকম। সো এটা হচ্ছে আমার কার্ভ। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, সো হুইচ ইজ P0। এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট হুইচ ইজ P3। সো এখানে হচ্ছে আমি বললাম যে হচ্ছে কন্ট্রোল পলিগনটা ড্র করতে হবে বেজিয়ারে। কিভাবে করতে পারি, আমার তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। সো এটা ট্যানজেন্ট হবে হচ্ছে এরকম, আর এটা ট্যানজেন্ট হবে এরকম।
সো এই ট্যানজেন্ট লাইনগুলোর আবার হচ্ছে 1/3 নিতে হবে। সো 1/3 ধরলাম যে সে এখানে আছে। সো তাহলে এই যে ইনিশিয়াল পয়েন্টের যেই লাস্ট মাথা সেটা কি হয় P1, আর এটা হচ্ছে P2। লাস্ট পয়েন্টের যে লাস্ট মাথা সেটা হচ্ছে P2। সো এটাকে এইভাবে অ্যাটাচ করে দিলেই ডিরেকশন গুলা দেখাতে হবে। সো এইভাবে অ্যাটাচ করে দিলে আমি যে কার্ভটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই বেজিয়ার কার্ভের কন্ট্রোল পলিগনটা হচ্ছে এরকম। সো এইভাবে হচ্ছে আপনাকে ড্র করতে হবে। সো এখানে দেখেন, এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করছি, ট্যানজেন্টটা উপরের দিকে হয়েছে, এখান থেকে ট্যানজেন্ট উপরের দিকে। সো এই দুটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের ফার্স্ট ট্যানজেন্টের যে পয়েন্ট সেটা P1, সো এটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। আবার এটার ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, সো এটার হচ্ছে ট্যানজেন্ট হচ্ছে ড্র করছি এখানে, এটার ট্যানজেন্ট ড্র করছি এখানে। সো P এর সাথে P1, P1 এর সাথে P2, P2 এর সাথে P3 অ্যাড করছি। সো লাইনটা সংযুক্ত করতে হবে P0 এর সাথে P1, P1 এর সাথে P2, P2 এর সাথে P3। সো ওইভাবে ট্যানজেন্ট ড্র করে এই লাইনগুলো ড্র করলে আমি কন্ট্রোল পলিগন পাবো এই কন্ট্রোল পয়েন্ট গুলাকে অ্যাটাচ করে। সো অনেক সময় আপনাদের পরীক্ষাতে এইভাবে আসতে পারে যে একটা কার্ভ দিয়ে দিলাম, ওই কার্ভ থেকে হচ্ছে আপনাকে বেজিয়ার কার্ভটা ড্র করতে হবে। আচ্ছা, এখন চলে আসি যে কনভেক্স হালের যেই কনভেক্স হালের যদি আমি হচ্ছে একটা পয়েন্ট ওয়াইজ যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, সেটা এখানে দেওয়া আছে। এখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে। সো কোনটা দিয়ে আমার এই পুরা মিনিমাম সবগুলা এরিয়াকে কাভার করতেছে সেটা এখানে দেখানো হয়েছে। দেখেন যদি আমরা একটু খেয়াল করি, ফার্স্টে দেখেন এইখান থেকে যখন হচ্ছে আমার লাইনটা যাচ্ছে, এখান থেকে এখানে গেল, এখানে গেল, চেক করতেছে, দেখেন চেক করে করে দেখতেছে যে না, এটা দিয়ে হবে না। সো পুরা রিজিয়নটাকে কাভার করার জন্য ফাইনালি কিন্তু হচ্ছে যে লাইনটা ড্র করা হলো, এটা, 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 এটা। So এই পুরাটা দিয়ে যদি আমি অ্যাটাচ করি, তাহলে হচ্ছে আমার পুরা লাইনটা কাভার হবে, মানে পুরা প্রত্যেকটা পয়েন্ট এখানে কাভার হবে। তাহলে দেখেন এটাই হচ্ছে তার মিনিমাম রিজিয়ন। অন্য অনেকভাবে করা যেত, ধরেন যে এভাবে, 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 এভাবে করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবগুলা রিজিয়ন আমার কাভার হতো না। ঠিক আছে, সো সবগুলা পয়েন্টকে কাভার করবে এবং হচ্ছে মিনিমাম রিজিয়নের মধ্যে, এটা হচ্ছে আমার কনভেক্স হাল। এটা এই প্রপার্টিসটা হচ্ছে কনভেক্স হাল প্রপার্টিস, এবং এখানে হচ্ছে গ্রাহামের যে অ্যালগরিদম সেটার মাধ্যমে এটাকে ফুটে তোলা হয়েছে। So এরপরে হচ্ছে আরো একটা প্রপার্টিজ আছে বেজিয়ার কার্ভের, সেটা হচ্ছে যে ভ্যারিয়েশন ডিমিনিশিং প্রপার্টি। সো এটা হলো যে আপনার দুইটা বিষয় থাকে আমাদের বেজিয়ার কার্ভে, এটা হচ্ছে বেজিয়ার পলিগন, আর এটা হচ্ছে আমার বেজিয়ার কার্ভ। তো রেড লাইন দিয়ে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার বেজিয়ার কার্ভ, আর ব্লু লাইন দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বেজিয়ার পলিগন। সো পলিগন থাকে একটা, আরেকটা থাকে হচ্ছে কার্ভ। সো এখন আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, সেই স্ট্রেট লাইনটা আমার কার্ভকে যতগুলা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, কার্ভ বলতে রেড লাইন, রেড কালারের যেই কার্ভটা দেওয়া আছে সেটা, ঠিক ততগুলা পয়েন্টে আমার এই ব্লু যেই পলিগনটা আছে তাকে ইন্টারসেক্ট করবে, অথবা তার থেকে বেশি পয়েন্টে করবে। দ্যাট মিনস দেখেন যে আমি যদি ইন্টারসেকশন একটা লাইন ড্র করি, এই যে এই লাইনটা, এই লাইনটা আমার রেডকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এখানে একটা, এখানে একটা। দেখেন আমার নীল যে কালারের যে পলিগনটা আছে সেটাকে কিন্তু দুটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এখানে একটা, এখানে একটা। সো এটা সমান হবে অথবা কম হবে, মানে রেড লাইনকে কম পয়েন্টে ইন্টারসেক্ট করবে, বা রেড এবং লালকে সিমিলার সেম পয়েন্টে ইন্টারসেক্ট করবে। কম পয়েন্ট কখন হবে, যখন হচ্ছে আপনার দেখেন যে রেড লাইনের একটা ট্যানজেন্ট আমি ড্র করব। সো এটা হচ্ছে আমার ট্যানজেন্ট লাইন। সো ট্যানজেন্ট লাইন রেড লাইনকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কিন্তু নীল লাইনকে হচ্ছে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। So এই এই প্রপার্টিসটাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন ডিমিনিশিং প্রপার্টিস। সো এটা পসিবল, কিন্তু এটা পসিবল না। কেন? কারণ দেখেন
যে আপনার এই যে কার্ভের উপর দিয়ে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করতেছে, কিন্তু পলিগনকে হচ্ছে আপনার দেখেন দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, একটা দুইটা। তাহলে তো এই প্রপার্টিজ ফলো করলো না। এই প্রপার্টিজ অনুযায়ী বলা হচ্ছে যে কার্ভকে যে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করবে ইজ নো লঙ্গার গ্রেটার দেন দ্য নাম্বার অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন অফ কন্ট্রোল পলিগন। সো কন্ট্রোল পলিগনের থেকে বেশি পয়েন্টে ইন্টারসেক্ট কখনোই করতে পারবে না, হয় সমান করবে বা তার থেকে কম পয়েন্টে ইন্টারসেক্ট করবে কার্ভকে। সো এটা যেহেতু ইম্পসিবল, সো এই ধরনের এটা কখনোই বেজিয়ার কার্ভ হবে না। সো বেজিয়ার কার্ভ হওয়ার জন্য অবশ্যই এই কার্ভ যেটা আছে বেজিয়ার কার্ভকে কন্ট্রোল পলিগনের সমান বা তার থেকে কম পয়েন্টে ইন্টারসেক্ট হতে হবে। এই প্রপার্টিসটাকে আমরা বলে থাকি ভ্যারিয়েশন ডিমিনিশিং প্রপার্টি। এরপরে দেখেন যে আমি বলতেছিলাম যে ব্লেন্ডিং ফাংশন, বেজিয়ার কার্ভের জন্য যে ব্লেন্ডিং ফাংশন সেটা এবং হচ্ছে হার্মিট কার্ভের জন্য যে ব্লেন্ডিং ফাংশন, সেই দুইটা এখানে ফিগার 4 এবং ফিগার 5-এ দেওয়া আছে। সো ফিগার 4-এ যদি আমি একটু খেয়াল করি যে বেজিয়ার কার্ভের যেই বেন্ডিং ফাংশনটা দেখতেছি, দ্যাট মিনস P0 যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টের জন্য আপনার কার্ভ, সেই পয়েন্টের যে কোএফিসিয়েন্ট ছিল সেই কোএফিসিয়েন্ট নিয়ে যে কার্ভটা সেটা হচ্ছে এই কার্ভ। এই যে বেজিয়ার পয়েন্টের এই যে এটা তো একটা হচ্ছে কার্ভ, সো এটা হচ্ছে একটা কিউবিক কার্ভ। সো এই কিউবিক কার্ভটাকে যদি আমি ড্র করি তাহলে আমি পাচ্ছি এই কার্ভটা। সিমিলারলি P1 পয়েন্টের যে কার্ভটা ছিল সেটাকে যদি ড্র করি তাহলে পাবো এটা। P2 এর জন্য যেটা ছিল সেটাকে যদি ড্র করি তাহলে পাবো এটা, সরি এটা P2। আর P3 এর জন্য যদি করি তাহলে এটা পাবো। সো এইভাবে বেজিয়ার ফাংশন, বেজিয়ার ফাংশনের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেই কোএফিসিয়েন্ট গুলোকে ইকুয়েশন কল্পনা করে আমি কার্ভ ড্র করতে পারি। এখন এটা গেল হচ্ছে বেজিয়ার কার্ভের জন্য ব্লেন্ডিং ফাংশন গুলো ড্রয়িং। এটা হচ্ছে আপনার হার্মিট কার্ভের জন্য ব্লেন্ডিং ফাংশন গুলো যে কার্ভ সেটার হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। সো এখানেও দেখেন P0 থাকবে, P1 থাকবে, আর দুইটা কি থাকবে, P0 প্রাইম থাকবে আর P1 প্রাইম থাকবে। সো এই দুটার মধ্যে যদি আমি কম্পারিজন করি দেখেন এইটা কখনোই নেগেটিভ দিকে যাচ্ছে না, ভ্যালুটা কখনোই নেগেটিভ দিকে যাচ্ছে না, কিন্তু হার্মিট কার্ভের একটা ভ্যালু হচ্ছে নেগেটিভ দিকে যাচ্ছে। সো কোএফিসিয়েন্ট এখানে চাইলে নেগেটিভ হতে পারে, কিন্তু এখানকার কোএফিসিয়েন্ট কখনোই নেগেটিভ হবে না। সো এই দিককার কোএফিসিয়েন্ট আপনার নেগেটিভ হতে পারে। এরপরে দেখেন যে এই যে এক্স এক্সিসে আছে হচ্ছে আবার ইউ ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করতে পারে। সো 0 থেকে 1 পর্যন্ত এটা ভ্যারি করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে যে কোনো পয়েন্টে, ইউ এর যে কোনো পয়েন্টে যদি আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, সে এখানে যদি আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি তাহলে আমি তো হচ্ছে চারটা ফাংশনের জন্য মানে চারটা কার্ভের জন্য চারটা মানে ভ্যালু পাবো। আচ্ছা এখানে ড্র করি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। সো এখানে যদি আমি ড্র করি তাহলে দেখেন এই লাইনটা চারটা কার্ভকে চারটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। P3 কে এই পয়েন্টে, P2 কে এই পয়েন্টে, P1 কে এই পয়েন্টে, আর P0 কে এই পয়েন্টে। সো এই চারটা পয়েন্টের যে ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু আর এটা ধরেন যে 0, সো এই চারটা ভ্যালুকে যদি আমি অ্যাড করি, সে এটাকে বললাম হচ্ছে P3 ভ্যালু। সো P3 ভ্যালু, তারপর হচ্ছে P2 ভ্যালু এবং P1 ভ্যালু এবং P0, এই চারটা ভ্যালুকে যদি আমি অ্যাড করি, যোগ যদি করি, তাহলে সামেশনটা হবে 1। এই চারটা ভ্যালুর সামেশন হবে 1। সো এটা হচ্ছে ব্লেন্ডিং ফাংশনের একটা ক্যারেক্টারিস্টিক্স। সো অনেক সময় এটার প্রুফ আসে। সো যদি প্রুফ আসে তাহলে যেটা করতে হবে যে ইউ এর যে কোনো একটা ভ্যালু ধরতে হবে। সে ধরলাম হচ্ছে 0.5। সো ওই 0.5 ভ্যালুটা হচ্ছে আমি প্রত্যেকটা কোএফিসিয়েন্টে বসাবো। P0 এর কোএফিসিয়েন্ট কত আসলো সেটা বের করব, P1 এর কোএফিসিয়েন্ট কত আসলো সেটা বের করব, P2 এর কোএফিসিয়েন্ট কত আসলো সেটা বের করব, P3 এর কোএফিসিয়েন্ট কত আসলো সেটা বের করব। বের করার পর এটাকে হচ্ছে আমি যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে দেখবো যে আমার 1 আসে কিনা, সামেশন করে দেখবো যে আমার 1 আসে কিনা। সামেশন করে যদি 1 আসে তার মানে বুঝতে হবে যে এটা প্রুফড। সো এই প্রুফটা অনেক সময় আসতে পারে। আবার এই এই যে আমার P1 কার্ভটা যাচ্ছে, P1 কার্ভের যে ম্যাক্সিমাম পয়েন্ট, এই ম্যাক্সিমাম ভ্যালু বের করতে দেওয়া যেতে পারে। সো এই ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে পাবেন, এটার যে কার্ভ আছে সেটাকে
ডিফারেন্সিয়েট করবেন। সো ওইভাবে আমরা প্রুফটা করতে পারি। আবার অনেক সময় কোশ্চেনে যেটা আসে যে ধরেন যে এটার যে ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক আছে, এটার যে ম্যাক্সিমাম পয়েন্ট, এই ম্যাক্সিমাম পয়েন্টের ভ্যালু কত সেটা বের করতে দেওয়া যেতে পারে। এই ম্যাক্সিমাম পয়েন্টের ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে আপনার কাছে জানতে চাওয়া হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে কার্ভের ইকুয়েশন, এই কার্ভের ইকুয়েশন থেকে ওটাকে ফার্স্ট ডেরিভেশন করে ওটাকে জিরো ধরে ইউ এর যে ভ্যালুটা আসবে সেই ইউ এর ভ্যালুর জন্য আপনার P1 এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। সিমিলারলি P2 এর ক্ষেত্রে আমরা ওইভাবে বের করতে পারি। আবার হচ্ছে এদের ইন্টারসেকশন যে ভ্যালুটা সেটা কত হবে, P1 এবং P2 কে সলভ করে আমরা বের করতে পারি। সিমিলারলি এদের ইন্টারসেকশন ভ্যালু কত হবে সেটার ক্ষেত্রেও আমরা হচ্ছে বের করতে পারি। মানে এই দুটাকে সলভ করে P0 এবং P3 কে সলভ করে আমরা এটার ইন্টারসেকশন ভ্যালুটা বের করতে পারি। সো এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, এই জন্য ব্লেন্ডিং ফাংশন গুলা খুবই গুরুত্বপূর্ণ। হারমিট কার্ভের ক্ষেত্রেও সিমিলার রুলস ফলো করে, যে যে কোনো পয়েন্টে ইউ এর যে কোনো ভ্যালুর জন্য যদি আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি তাহলে আমি চারটা কোএফিসিয়েন্টের যে সামেশন পাবো সেটা 1 হবে। সো এটা দেখেন নেগেটিভ, সো এটা নালিফাই হয়ে যাবে, পরে দেখা যাবে যে এই গ্যাপটাকে ফিল করে এই চারটার যোগফল সবসময় 1 হবে। সো এটারও প্রুফ আসতে পারে। এরপরে দেখেন ব্লেন্ডিং ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি খেয়াল করি আমি বেজিয়ার কার্ভের জন্য। সো এখানে ফার্স্ট যে পয়েন্টটা বলা হয়েছে, আমাদের ফার্স্ট এবং লাস্ট যে ব্লেন্ডিং ফাংশনটা আছে সেটা মনোটোনিক। এটা হচ্ছে আমার ফার্স্ট আর এটা হচ্ছে আমার লাস্ট। এই দুইটা ফাংশন হচ্ছে ব্লেন্ডিং ফাংশন হচ্ছে আমার মনোটোনিক। মনোটোনিক ফাংশন হচ্ছে সেই ফাংশন গুলা যেই ফাংশনের ধরেন যে ফাংশন ভ্যালু যদি কমতে থাকে তাহলে সবসময় কমতেই থাকে, আর যদি বাড়তে থাকে তাহলে সবসময় বাড়তেই থাকে। যদি P0 কার্ভে আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এই ফাংশনটার ভ্যালু এইখান থেকে ডিক্রিজ হতে হতে 1 এ গিয়ে মিনিমাম হয়েছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ডিক্রিজিং ফাংশন। আর আমরা যদি P3 এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে এটা এই জিরো ভ্যালু থেকে আস্তে আস্তে ইনক্রিজ হতে হতে এখানে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুতে গেছে। সো এটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। সো এইরকম ডিক্রিজিং বা ইনক্রিজিং ফাংশন গুলাকে মনোটোনিক ফাংশন বলা হয়। সো দ্যাটস ওয়াই P0 এবং P3 এই দুইটা হচ্ছে মনোটোনিক ফাংশন। আর বেজিয়ার কার্ভের জন্য সবগুলা ফাংশনের ভ্যালুই সবসময় নন নেগেটিভ, এটা তো এর আগে আমি বললাম। ফাংশন গুলার সাম হবে 1 যে কোনো পয়েন্টে ইউ এর যে কোনো ভ্যালুর জন্য। সেকেন্ড এবং থার্ড ফাংশনের যে পিক, দ্যাট মিনস সেকেন্ড এবং থার্ড ফাংশন, দ্যাট মিনস এই ফাংশন আর এই ফাংশন এদের যে পিক ভ্যালু, এই পিক ভ্যালু হচ্ছে আপনার, এটা হচ্ছে 1/3 ইউ এর 1/3 ভ্যালু, আর এটা হচ্ছে ইউ এর 2/3 ভ্যালু। সো এই ভ্যালুটা হচ্ছে 2/3 আর এই ভ্যালুটা হচ্ছে আপনার 1/3। এটা হচ্ছে 1/3 ভ্যালু আর এটা হচ্ছে আপনার 2/3 ভ্যালু। সো এটা অনেক সময় পরীক্ষাতে প্রুফ করতে দিতে পারি। সো প্রুফ করতে দিতে বললে এটার হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট গুলা বের করতে, এদের দুইজনের ম্যাক্সিমাম পয়েন্ট বের করতে হবে, ম্যাক্সিমাম পয়েন্টের জন্য ইউ এর ভ্যালু কত সেটা বের করে দেখাতে হবে। আর বেজিয়ার কার্ভ সবসময় কনভেক্স হালের মধ্যেই হবে, এটা এর আগে আমি এক্সপ্লেন করেছি। কন্ট্রোল পয়েন্ট গুলা সবসময় কনভেক্স হালের মধ্যেই থাকতে হবে। এইখানে আমরা তো ব্লেন্ডিং ফাংশন যেগুলো দেখলাম সেটা হচ্ছে বেজিয়ার ফাংশনের জন্য দেখলাম। সিমিলারলি হারমিট ফাংশনের জন্য আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আহ, ওদের পিক পয়েন্ট গুলা কি কি বা মিনিমাম পয়েন্টটা কি কি। ওইখানে তো মিনিমাম পয়েন্টও আসবে যেহেতু একটা নিচের দিকে গেছে। মিনিমাম পয়েন্টে ইউ এর কোন পয়েন্টে হয়, সো ওইগুলো হচ্ছে আপনারা নিজেরা এক্সপ্লেন মানে একটু গবেষণা করবেন, কারণ ওইখান থেকেও কোশ্চেন আসতে পারে ওইটার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। সো আমি একটা এক্সপ্লেন করলাম আর একটা এই মতনই, এই সিমিলার টাইপ অফ দিস ওয়ান। সো ওইটা ওইভাবে আপনারা পড়ে নেবেন। এরপরে হচ্ছে আপনার এতক্ষণ আমরা কার্ভ মডেলিং দেখলাম, দ্যাট মিনস কে ইকুয়ালস টু 1 ছিল।
দ্যাট মিনস প্যারামিটার সবগুলোর জন্যই জাস্ট ইউ ছিল। এখন আমরা সারফেস মডেলিং এ চলে এসেছি। সো সারফেস মডেলিং এর ক্ষেত্রে যেটা হয় যে প্যারামিটার হয়ে যায় দুইটা, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। সো এই ইউ এবং ভি এই দুইটা প্যারামিটারকে যদি আমি ভ্যারি করাই তাহলে হচ্ছে আমি সারফেস ডিজাইন করতে পারবো, বা হচ্ছে একটা কম্পিউটার একটা সারফেস ডিজাইন করতে পারবে বা ড্রয়িং করতে পারবে। সো সারফেস ড্রয়িং এর জন্য দুই ধরনের প্যাচ আছে, এইগুলাকে সাধারণত প্যাচ বলে। So, একটার পর একটা যাচ্ছে দেখে প্যাচ। সো কয়েকটা লাইন বা কয়েকটা কার্ভ একসাথে প্যাচ করে একটা সারফেস ক্রিয়েট করে। সো এই জন্য এটাকে আমরা বলি সারফেস প্যাচ। সারফেস প্যাচের জন্য দেখেন যে এখানে হচ্ছে ইউ প্যারামিটার থাকে, এইদিকে ইউ এই বরাবর ভ্যারি করে, আর ভি হচ্ছে ওই বরাবর ভ্যারি করে। সো ইউ কে এবং ভি কে যদি আমি এই বরাবর ভ্যারি করি তাহলে হচ্ছে এরকম হচ্ছে একটা সারফেস পেয়ে যাব। সো এইখানেও ইউ এর মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 1, ভি এর ক্ষেত্রেও তাই, যে মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 1। সো এই প্যারামেট্রিক ভ্যারিয়েবল গুলাকে যদি আমি 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করি তাহলে হচ্ছে আমি বিভিন্ন রকম কার্ভ পেতে পারি। সো ইউ এর ইকুয়েশনের উপর, মানে এক্স ওয়াই জেড এর ইকুয়েশনের উপর এই কার্ভ গুলা ভ্যারি করবে। সো কার্ভ ভ্যারি করলে সারফেসও ভ্যারি করবে। সো এইভাবে সারফেস প্যাচের মাধ্যমে আমি সারফেস মডেলিং করতে পারি। এরপরে হচ্ছে কুনস প্যাচ। সো কুনস প্যাচটা মূলত আপনার একটা মানে রেক্ট্যাঙ্গেল বাউন্ডারির জন্য 4টা বাউন্ডারি লাগে একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্টের জন্য। সো রেক্ট্যাঙ্গেল গ্রিডের জন্য 4টা বাউন্ডারি লাগে, একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা বাউন্ডারি যদি 4টা আলাদা কার্ভ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে যে সারফেস প্যাচটা পাবো বা সেক্ষেত্রে যে সারফেসটা পাবো এই প্যাচটাকে বলা হবে কুনস প্যাচ। তাহলে এখানে আমার এইটা একটা বাউন্ডারি কার্ভ, এটা হচ্ছে আরেকটা বাউন্ডারি কার্ভ, এটা হচ্ছে আরেকটা বাউন্ডারি কার্ভ, এটা হচ্ছে আরেকটা বাউন্ডারি কার্ভ। সো এই 4টা বাউন্ডারি কার্ভ 4 রকম। এটা হচ্ছে P01 থেকে পি ইনফিনিটি পর্যন্ত, আর এটা হচ্ছে আপনার এই কার্ভটা হচ্ছে যে P0 থেকে পি ইনফিনিটি পর্যন্ত। এই কার্ভটা হচ্ছে মিন করতেছে C0 থেকে C1 এর, দ্যাট মিন সি কার্ভ এটা। আর এই কার্ভটা মিন করতেছে ডি কার্ভ, আর এই কার্ভটা মিন করতেছে P01 থেকে P11 কার্ভ। সো এরকম 4টা কার্ভ দিয়ে দেখেন বলা হচ্ছে বাউন্ডারি 4টা কার্ভ দিয়ে যদি আমার রেক্ট্যাঙ্গেল গ্রিডটাকে যদি আমি প্যাচটাকে যদি ডিফাইন করি রেক্ট্যাঙ্গুলার প্যাচকে, তাহলে যে আমি সারফেস পাবো সেই সারফেসটাকে বলা হচ্ছে কুনস প্যাচ সারফেস মডেলিং। যে কোনো যে কোনো একটা গ্রিড যদি নিই, এই গ্রিডটা যদি নিই তাহলে এখানে কিন্তু হচ্ছে আমি 4টা বাউন্ডারি পাচ্ছি। এটা হচ্ছে আমার ডি এর D1 থেকে D0, এটা হচ্ছে C0 থেকে C1 এর কার্ভ, এটা হচ্ছে আমার এই যে P0 পি ইনফিনিটি থেকে P10 এর কার্ভ, আর এই কার্ভটা হচ্ছে আমার P11 থেকে P10 এর কার্ভ। সো এইভাবে প্রত্যেকটা বাউন্ডারিতে 4টা করে কার্ভ আছে, এই 4টা করে কার্ভকে ডিফাইন করে বাউন্ডারি কন্ডিশন ডিফাইন করে আমি রেক্ট্যাঙ্গেল গ্রিড পেতে পারি, এবং এই কয়েকটা গ্রিড মিলে একটা সারফেস ক্রিয়েট করে, যে সারফেসটাকে আমরা বলে থাকি কুনস প্যাচ সারফেস মডেলিং। এরপরে আমরা চলে যাই লাস্ট যে পার্ট আছে আমাদের, ভলিউম মডেলিং। সো ভলিউম মডেলিং এ যদি আমরা আসি, ভলিউম মানে তো হচ্ছে আমার সলিড মডেলিং মূলত। সো সলিড কোনো একটা অবজেক্ট হতে হলে তার কিছু হচ্ছে রুলস ফলো করতে হয়। সো এই রুলস গুলাকে বলা হয় ফিচার্স অফ টোপোলজিক্যাল কনসিস্টেন্সি। ঠিক আছে, এই কনসিস্টেন্সি গুলা যদি কোনো একটা বডি না দেখায় তাহলে সেই বডিটাকে আমি সলিড মডেল বলতে পারবো না। তো ফার্স্ট যে কন্ডিশনটা যদি আমি খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে ফেস গুলা বাউন্ডেড থাকবে। কিসের মাধ্যমে? একটা সিঙ্গেল লুপের মাধ্যমে অথবা কয়েকটা এজের মাধ্যমে। কোনো ফেস ওপেন থাকবে না, ফেস সবসময় বাউন্ডেড থাকবে। সো বাউন্ড হবে কি দ্বারা? একটা সিঙ্গেল রিং লুপ দ্বারা অথবা কয়েকটা এজ দ্বারা। সো এখানে যদি আমি একটা কিউবয়েড ড্র করি, এটা যদি এই ফেসটার কথা চিন্তা করি, এই ফেসটার কথা যদি আমি চিন্তা করি তাহলে দেখেন এই ফেসটার কথা যদি চিন্তা করি, সো এই ফেসে দেখেন
কোনো ওপেন কোনো কিছু নাই। দ্যাট মিনস এটা হচ্ছে একটা বাউন্ডেড ক্লোজড লুপ দ্বারা এই ফেসটা ক্রিয়েট হয়েছে, যেখানে এ একটা এজ, এ আরেকটা এজ, এ আরেকটা এজ এবং এ আরেকটা এজ, চারটা এজ দ্বারা এটাকে বাউন্ডেড করা হয়েছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ফেস। সো ফেস গুলা অবশ্যই এজ গুলা দ্বারা বাউন্ডেড থাকবে। এরপরে সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা এজ, ইচ এজ, প্রত্যেকটা এজ দুইটা ফেসের সাথে এবং একটা ভার্টেক্সের সাথে অ্যালাইন্ড থাকবে। সে এই ফেসটা, সরি এই এজটা দেখেন এই ফেস এবং এই ফেস, এই দুইটা ফেসের সাথে অ্যাডজয়েন্ট হিসাবে আছে, লেগে আছে। সো ওইটাই বলা হয়েছে যে প্রত্যেকটা এজ দুইটা ফেস দ্বারা অ্যাডজয়েন্ট থাকবে। আবার একটা ভার্টেক্স দ্বারা প্রত্যেকটার একটা করে ভার্টেক্স থাকবে। দেখেন এখানে একটা ভার্টেক্স আছে। সো এইভাবে হচ্ছে আমরা সেকেন্ড পয়েন্টটাকে ডিফাইন করতে পারি। থার্ড যে পয়েন্টটা আছে, অ্যাটলিস্ট তিনটা এজ মিলে একটা ভার্টেক্স হবে। সো দেখেন এই যে এ এজ এবং এই এজ, এই তিনটা এজ মিলে একটা ভার্টেক্স আছে। অ্যাটলিস্ট এর থেকে বেশি হতে পারে, কিন্তু মিনিমাম তিনটা এজকে একসাথে মিট করতে হবে একটা ভার্টেক্স ক্রিয়েট করার জন্য, যেহেতু এটা 3D একটা সলিড মডেল। ফোর্থ পয়েন্ট যেটা, যে এরা হচ্ছে ইউলারের যেই ফর্মুলাটা আছে সেটা ফলো করবে। কোনো একটা বডি 3D হতে হলে এই ইউলারের এই ফর্মুলা যেটা আছে সেটা ফলো করতে হবে। ইউলারের ফর্মুলাতে দেখেন আমরা দেখতে পাচ্ছি ভি, হুইচ ইজ ভার্টেক্স। একটা বডিতে টোটাল যতগুলা ভার্টেক্স আছে সেটা থেকে ই মাইনাস করব। ই মানে হচ্ছে টোটাল এজ নাম্বার, যে একটা বডির মধ্যে কতগুলো এজ আছে সেই এজ নাম্বারটাকে মাইনাস করতে হবে। আর এফ হচ্ছে ফেস, তারপরে ফেস নাম্বার, যতগুলা ফেস আছে ততগুলা নাম্বার হচ্ছে যোগ করতে হবে। এইটা করলে টোটাল যে ভ্যালুটা আসবে সেটা আসবে 2। যদি 2 আসে তাহলে হচ্ছে ইউলার রুলস ফলো করতেছে এবং এটা হচ্ছে একটা 3D অবজেক্ট উইদাউট হোল। আর যদি হোল থাকে, হোল বা প্রোট্রুশন থাকে, বা কোনো একটা ফেস যদি একটা আরেকটার সাথে মার্চ থাকে, তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। ফর্মুলাটা চলে আসে এরকম, যে ভি মাইনাস ই প্লাস এফ, এটা আগের মতনই থাকলো, এর সাথে মাইনাস এইচ হোল, যতগুলো হোল আছে সেটাকে মাইনাস করতে হবে, প্লাস 2p। 2p দ্বারা বোঝানো হচ্ছে দুইটা প্রোট্রুশন। ঠিক আছে, প্রোট্রুশনের নাম্বার যত থাকবে সেই নাম্বার দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই পার্টটা এক্সট্রা এসেছে। আগে এখানে ছিল 2, এখন এখানে হয়ে গেছে 2 ইন্টু বডি। বি মানে বডি, টোটাল কয়টা বডি আছে। এমন হতে পারে যে দুইটা 3D বডি একসাথে মার্জ হয়ে একটা বডি ক্রিয়েট করতেছে, সেক্ষেত্রে বি এর ভ্যালু আসবে 2। আর যদি পুরাটা মিলে একটা হোল বডি হয় সেক্ষেত্রে বি এর ভ্যালু আসবে 1। সো চলেন আমরা এখন হচ্ছে একটা এক্সাম্পল দেখি, যে ইউলার ফর্মুলা ফলো করে এবং হচ্ছে এই মডিফাইড ইউলার ফর্মুলা বা হচ্ছে হোল এবং প্রোট্রুশনের জন্য যে ফর্মুলাটা আছে সেটা একটা বডি কিভাবে ফলো করে। সো এইখানে দেখেন একটা অবজেক্ট দেওয়া আছে। সো এই অবজেক্টটার এখানে হচ্ছে একটা থ্রু হোল আছে, এটা হচ্ছে একটা প্রোট্রুশন, আর এই দুইটা হচ্ছে আপনার ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হচ্ছে কোনো কিছু উঠাই নেওয়া হয়েছে, দ্যাট মিনস এই জায়গাটা ফাঁকা, কাট করা হয়েছে। ওই যে এক্সট্রুড কাট যেটা বলে সেটা, এখানে এক্সট্রুড কাট করা হয়েছে, এই জায়গাটাতে এক্সট্রুড কাট করা হয়েছে। আর এটা হচ্ছে থ্রু হোল, একটাই আছে এখানে। আর এইটা হচ্ছে আমার মেন বডি। সো এখন আমার যেটা করতে হবে, যে প্রত্যেকটা পার্টের জন্য আমার ভি, ই, এফ, এইচ, পি এইগুলা ক্যালকুলেট করতে হবে। ভার্টেক্স, নাম্বার অফ ভার্টেক্স, নাম্বার অফ এজ, নাম্বার অফ ফেস, নাম্বার অফ হোল এন্ড নাম্বার অফ প্রোট্রুশন, এইগুলো হচ্ছে আমার প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের জন্য ক্যালকুলেট করতে হবে। সো আমি যদি আসি, যে ইনিশিয়ালি মেন বডি যদি চিন্তা করি, মেন বডি যখন চিন্তা করব তখন হচ্ছে এই উপরের এক্সট্রা অংশ থাকবে না, জাস্ট এই বেসমেন্টটা। সো এই বেসমেন্টটা যদি চিন্তা করি, এটার কয়টা ভার্টিক্স আছে, এটা ভার্টিক্স যদি আমি চিন্তা করি তাহলে দেখেন যে এইখানে এসে তার হচ্ছে একটা ভার্টিক্স আছে, কারণ এখানে এসে দেখেন চেঞ্জ হচ্ছে শেপটা। এটা হচ্ছে একটা ভার্টিক্স, এখানে আরেকটা ভার্টিক্স, তারপরে সিমিলারলি নিচে একটা, ওই নিচে আরেকটা। চারটা, এটা একটা, এটা আরেকটা, এটা একটা,
আর এটা একটা। সো টোটাল 8টা ভার্টেক্স আছে। সো এই জন্য এটা হচ্ছে 8। এরপরে যদি আমি আসি এজ এর ক্ষেত্রে, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ। সো এটা উপরের ফেসে হচ্ছে 4টা এজ, নিচের ফেসেও সিমিলারলি 4টা এজ থাকবে, তাহলে 8টা হলো। আর এইটা একটা এজ, আর এখানেও তো একটা এই বরাবর আছে একটা এজ, সো এটা আরেকটা এজ। সো ওইখানে গেল হচ্ছে 8টা, আর এখানে গেল হচ্ছে 2টা। সো 8 আর 2, আচ্ছা এখানে আরেকটা আছে, এটা একটা এজ, এটা আরেকটা এজ। তাহলে 4 4 8, এটা একটা 9, এটা একটা 10, এটা একটা 11, এটা একটা 12। সো 12টা হচ্ছে এজ টোটাল। এরপরে যদি আমি আসি ফেস, ফেস কয়টা? এটা একটা ফেস, নিচে আরেকটা ফেস 2টা, সাইডে একটা ফেস 3টা, ওই সাইডে আরেকটা ফেস 4টা, এই সাইডে একটা ফেস 5টা, এই সাইডে আরেকটা ফেস 6টা। সো টোটাল 6টা ফেস। সো এই বেসিক অবজেক্টটার 6টা ফেস, 12টা এজ এবং 8টা ভার্টিক্স আছে। এরপরে আমরা চলে যাই প্রোট্রুশনের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার প্রোট্রুশন। সো এটা হচ্ছে একটা কিউবিক বডির মধ্যে মতন। সো কিউবিক বডির মধ্যে আমরা জানি যে 8টা ভার্টেক্স থাকে। সো দেখেন 8টা ভার্টেক্স এখানে আছে, একটা, 2টা, 3টা, 4টা, আর নিচে আবার 4টা। সো 8টা হচ্ছে ভার্টেক্স। এরপর এজ কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, নিচে 4টা, 8টা, সাইডে 4টা, একটা, 2টা, 3টা, আর ওইদিকে একটা 4টা। সো 8টা টোটাল হচ্ছে, উপরে 4টা, সাইডে 4টা, নিচে 4টা, তাহলে টোটাল 12টা হচ্ছে এজ। সো 12টা এজ। ফেস কয়টা? একটা, এই সাইডে একটা, 2টা, এটা একটা 3টা, এটা একটা 4টা, এটা একটা 5টা। আরেকটা ফেস দেখেন এই যে এই সারফেসের সাথে মার্চ করছে, সো ওটা আমি ক্যালকুলেট করব না। সো ওইটা হয়ে যাবে হোলে, যেটা মার্চ করতেছে যে সারফেসটা বা যে ফেসটা, সেটা হয়ে যাবে হোল। আর যে কয়টা ওপেন আছে সেই কয়টা হয়ে যাবে হচ্ছে আপনার ডিরেক্ট ফেস। সো ফেস হচ্ছে 5টা, হোল হচ্ছে একটা, কেননা একটা বেসিক শেপের সাথে একটা ফেস মার্চ করছে। সো যদি বেসিক ফেসের সাথে এরকম মার্চ করে তাহলে সেটা হয়ে যায় হচ্ছে আপনার হোল। আচ্ছা এরপরে যদি আমরা যাই ডিপ্রেশনস উইথ শার্প কর্নার। আচ্ছা এরপরে যদি আমরা চলে যাই ডিপ্রেশনস উইথ শার্প এজেস বা শার্প কর্নার্স, সেটা হচ্ছে আপনার এই যে এইটা, এই পোর্শনটা। তো এই পোর্শনে দেখেন যে টোটাল কয়টা হচ্ছে আমার ভার্টেক্স আছে, 1 2 3 4 5, এই সাইডে একটা 6, উপরে একটা 7, এই সাইডে একটা 8। টোটাল 8টা হচ্ছে আমার ভার্টেক্স আছে। সো ভার্টেক্সের সংখ্যা 8। আর এরপরে হচ্ছে আমার এজ, ও সরি ভার্টেক্স তো এইগুলা ছিল, এই যে একটা, 2টা, 3টা, 4টা, আর ওই। সো আমরা যদি এই ডিপ্রেশনস উইথ শার্প কর্নারে খেয়াল করি তাহলে হচ্ছে আমরা ভার্টেক্স 8টা পেয়েছি, এজ পাবো হচ্ছে 12টা। এখানে দেখেন যে একটা, 2টা, 3টা, 4টা, ওই সাইডে 4টা, আর এই সাইডে হচ্ছে মানে ওই অপর ফেসে হচ্ছে 4টা, 4 4টা 8টা, আর এই সাইডে হচ্ছে একটা, এইদিকে 2টা, উপরে একটা, এই উপরে একটা। তো টোটাল 12টা হচ্ছে আমরা এজ পাবো। ফেস, ফেস সিমিলারলি দেখেন এটা কিন্তু হচ্ছে দেখেন ফাঁপা মানে ফাঁকা আছে, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে ফেস গুলা কাউন্ট করতে হবে। সো এইদিকে একটা ফেস, এটা আর একটা ফেস, এই সাইডে একটা ফেস, ভেতরে একটা ফেস, উপরে একটা ফেস, তো টোটাল হচ্ছে 6টা ফেস থাকে, কিন্তু এখানে 5টা কাউন্ট হবে, কেননা একটা তো হচ্ছে আপনার বডির সাথে মার্চ করছে ভেতরে। সো বডির সাথে যেটা মার্চ করছে বেসিক বডির সাথে, সেটা হয়ে যাবে হোল। সো হোল হচ্ছে 1, আর ফেস হবে হচ্ছে 5। এরপরে যদি আমরা যাই ডিপ্রেশনস উইথ ফিলেট কর্নার্স, সো এই যে এইটা, সো এইখানে হচ্ছে আগে আমাকে হচ্ছে ভার্টেক্স গুলা চিহ্নিত করতে হবে। সো যেহেতু ফিলেট আছে, ফিলেট হলেই আপনাকে এইভাবে কনসিডার করতে হবে। সো এইদিকে এরকম, এদিকে এরকম, সো এই সাইডে আছে এরকম। সো ভার্টেক্স তাহলে কয়টা হবে? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। সো এই টোটাল 8টা হচ্ছে ভার্টেক্স হবে, উপরে 8টা, নিচে 8টা। সো টোটাল 16টা হচ্ছে ভার্টেক্স। সো যদি ফিলেট থাকে তাহলে ফিলেট গুলাকে এভাবে কনসিডার করে নিতে হবে, তাহলে ভার্টেক্স হবে 16টা। আর এজ হচ্ছে কয়টা?
এজ দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, উপরে 8টা নিচে 8টা 16টা। আর এই যে এইগুলোও কিন্তু এজ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সো আগে উপরে হচ্ছে 8টা, নিচে 8টা, সাইডে 8টা, টোটাল 24টা হচ্ছে এজ। আর ফেসের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে দেখেন যে এটা একটা ফেস, এটা আরেকটা ফেস, এটা আরেকটা ফেস, এটা একটা ফেস। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে একটা 6টা, এদিকে একটা 7টা, এদিকে একটা 8টা। তাহলে এই ভেতরে 8টা ফেস, আর হচ্ছে ওই উপরে যে ফেসটা সেটা হচ্ছে একটা 9টা, আর হচ্ছে বডির সাথে মার্চ করছে নিচের ফেসটা। সো দ্যাটস ওয়াই হোল হয়ে গেল একটা, আর 9টা হয়ে গেল ফেস। এই সাইডে হচ্ছে 8টা, উপরে একটা, 9টা ফেস, 8 আর 1 এ 9, আর নিচের যে ফেসটা সেটা তো বডির সাথে মার্চ করতেছে, মানে বেসিক শেপের সাথে, দ্যাটস ওয়াই ওটা হচ্ছে হোল। এরপরে যদি আমি থ্রু হোলে আসি, থ্রু হোলের ক্ষেত্রে দেখেন যে আমার ভার্টিক্স এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা একটা ভার্টিক্স, দুইটা ভার্টিক্স, তিনটা, চারটা, সো চারটা ভার্টিক্স আছে। সো চারটা হচ্ছে ভার্টিক্স। এজ হচ্ছে আমার 1 2 3 4 5 6। এটা কিন্তু পুরাটা একটা এজ না, এটা দুইটা এজ হয়ে যাবে, কারণ দেখেন এইখান থেকে একটা লাইন গেছে। সো সার্কেল গুলা কম্পিউটার এভাবে ড্র করে। সো একটা না একটা ইন্টারসেকশন থাকতে হবে, পুরো কন্টিনিউয়াস সাইকেল সে ড্র করতে পারে না। সো দ্যাটস ওয়াই দেখেন যে এইটুক হচ্ছে একটা এজ, আবার এটা হচ্ছে আরেকটা এজ, আর এই যে ওই যেখানে হচ্ছে ব্রেক করছে সেটা হচ্ছে আরেকটা এজ, এটা হচ্ছে আরেকটা এজ। সো চারটা, আর নিচে হচ্ছে দুইটা, টোটাল 6টা হচ্ছে এজ। এরপরে যদি আমি চিন্তা করি ফেস, ফেস হচ্ছে এই যে এটা একটা ফেস, আর এই সাইডে একটা, ওইটা ফেস, সো এই দুইটা ফেস। আর হোলের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখেন এই উপরের সারফেসের সাথে হচ্ছে একটা মার্জ করছে, আবার নিচের সারফেসের সাথে আরেকটা মার্জ করছে। সো মার্জিং যেখানে হবে সেটাই হয়ে যাবে হচ্ছে আমার হোল। সো মেন বেসিক শেপের সাথে দুইটা জায়গায় মার্জিং হয়েছে, সো দ্যাটস ওয়াই হোল হয়ে গেছে 2। আর প্রোট্রুশন কি? প্রোট্রুশন মানে দেখেন পুরাপুরি থ্রু হোল যদি থাকে, সো পুরাপুরি থ্রু হোল একটা আছে, সো দ্যাটস ওয়াই এটা পুরাপুরি একটা প্রোট্রুশন মিন করতেছে। সো দ্যাটস ওয়াই প্রোট্রুশনও হয়ে গেছে 1। সো এখন এগুলাকে আমি যদি টোটালি ক্যালকুলেট করি, তাহলে ভি পাচ্ছি হচ্ছে টোটাল 44, যোগ যদি করি, এজের সামেশন করলে 66, ফেসের সামেশন করলে 27, হোলের সামেশন করলে 5, আর প্রোট্রুশনের যদি সামেশন করি তাহলে 1। সো এখন যদি আমি এটাকে ফর্মুলাতে বসাই, আমাদের ফর্মুলা যেটা ছিল সেটাতে যদি আমি বসাই, এটা যে ভি মাইনাস ই প্লাস এফ মাইনাস এইচ প্লাস 2পি। তো ভি ছিল হচ্ছে 44, তো 44 মাইনাস 66 প্লাস 27 মাইনাস 5 প্লাস 2পি, তো 2 ইন্টু 1 ইকুয়ালস টু হওয়ার কথা ছিল 2বি। তো দেখি বি অবশ্যই হোল নাম্বার হতে হবে, যদি হোল নাম্বার আসে তাহলে বুঝতে হবে যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে, বা আপনার এটা হচ্ছে একটা সলিড বডি। সো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাচ্ছি, দেখেন যে এটা 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 সব কাটাকাটি গিয়ে 0, এখানে শুধু থাকতেছে 2। সো বি ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার 1। সো বডি 1, সো এটা পুরাটা হচ্ছে একটা বডি, দ্যাট মিনস এটা হচ্ছে একটা 3D মডেল বা ভলিউম মডেলিং, যেটা হচ্ছে আমার ইউলারের মডিফাইড ফর্মুলাটাকে ফলো করেছে। সো এইভাবে আপনাদের কোশ্চেনে আসতে পারে যে কোনো শেপের জন্য, যে প্রুফ করেন যে এটা হচ্ছে একটা 3D বডি বা ভলিউম মডেলিং ফলো করে। তখন আপনাদেরকে এভাবে টেবিল আকারে শেপগুলার প্রত্যেকটা শেপের জন্য ভার্টেক্স, তারপর হচ্ছে এজ, ফেস, হোল এবং প্রোট্রুশন বের করতে হবে। বের করে ক্যালকুলেট করে দেখাতে হবে যে বি হচ্ছে একটা হোল নাম্বার। সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনোটাই হতে পারে। যদি বি একটা হোল নাম্বার আসে তাহলে বুঝবো যে এটা একটা সলিড মডেল। সো এছাড়া হচ্ছে আরো অন্যান্য মডেলিং টেকনিক আছে। এর মধ্যে হচ্ছে পিওর প্রিমিটিভ ইনস্ট্যান্সিং, যেটা হচ্ছে আপনার ওই যে প্রিমিটিভ যেই কয়টা ছিল, কিউবিক, তারপর হচ্ছে কোন, তারপর হচ্ছে সিলিন্ডার, ওইগুলা দিয়ে যদি আমি হচ্ছে মডেল তৈরি করি, সেটাকে আমরা বলে থাকি পিওর প্রিমিটিভ মডেলিং। এরপরে হতে পারে সেল ডিকম্পোজিশন, যে কোনো একটা সেল, মানে যে কোনো একটা বডিকে আমরা ডিকম্পোজ করে বিভিন্ন ভাবে, ধরেন যে এরকম যদি একটা বডি থাকে, এই বডিটাকে আমরা ডিকম্পোজ করতে পারি বিভিন্ন ওয়েতে, আমরা ডিকম্পোজ করতে পারি। দেখেন এখানে হচ্ছে
এটাকে আরো ডিকম্পোজ করতে পারি চাইলে। সো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এটা আরেকটা রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তারপর এটা হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল। সো এইভাবে ওই বডিটাকে, হোল বডিটাকে এইভাবে সেল ডিকম্পোজ করে আমরা হচ্ছে ড্রয়িংটা করতে পারি। সো এটা হচ্ছে সেল ডিকম্পোজিশন টেকনিক। এছাড়া হচ্ছে আছে আপনার স্প্যাশিয়াল অকুপেন্সি ইনুমারেশন। সো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ, এরকম যে আপনার এরকম থাকবে, এই গ্রিডে থাকবে, এই গ্রিডে থাকবে। সো এরকম যে কিছু কিছু জায়গায় গ্রিড থাকবে, ওই গ্রিড গুলাতে হচ্ছে আপনার ড্রয়িংটা হবে, আর বাকিগুলো জায়গাতে ড্রয়িংটা হবে না। সো ওই যে আমাদের পিক্সেলের ক্ষেত্রে যেটা হয়, যে কোনো কিছুকে আমরা যখন ড্র করি তখন এভাবে পিক্সেল ওয়াইজ ড্র করি। সো ওই রকম ড্রয়িং গুলো হচ্ছে আমরা এটার মাধ্যমে করতে পারি। সো এরকম পিক্সেল ড্রয়িং গুলো হচ্ছে আমরা এটার মাধ্যমে করতে পারি। সো বইয়ে এটা ডিটেলস আছে, এটা দেখে নেবেন। আর এরপরে হচ্ছে অ্যাসোসিয়েটেড মেথড। এর মধ্যে আছে হচ্ছে আপনার কোয়াড্রেটিক সাবডিভিশন। দ্যাট মিনস একটা পুরা মডেলকে, পুরা বডিকে আমি হচ্ছে কোয়াড্রেটিক, দ্যাট মিনস হচ্ছে 4 ভাগে ভাগ করে নিব। ধরেন যে এটা হচ্ছে আমার বডি, সো এটাকে হচ্ছে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। তারপর এটা হচ্ছে আরেকটা বডি হলো, সো এটাকে আমি আবার 4 ভাগে ভাগ করলাম। সো এটা হচ্ছে একটা বডি, এটাকে আবার 4 ভাগে ভাগ করলাম। এটা একটা বডি, এটাকে আবার 4 ভাগে ভাগ করলাম। সো এটা একটা বডি, সো এটাকে আমি আবার 4 ভাগে ভাগ করলাম। সো এটা আবার একটা বডি, এটাকে 4 ভাগে ভাগ করলাম। So এটা হচ্ছে আরেকটা বডি, এটাকে আবার 4 ভাগে ভাগ করলাম। এটা একটা বডি, এটাকে 4 ভাগে ভাগ করলাম। সো এইভাবে সাবডিভিশন করতে করতে একদম যতটুকু করা সম্ভব ওইভাবে করে আমি হচ্ছে ডিজাইন করতে পারি। এটাকে বলা হচ্ছে কোয়াড ট্রি সাবডিভিশন। সিমিলারলি অক্ট্রি সাবডিভিশনও হতে পারে, যে একটা পুরা বডিকে আমি 8 ভাগে ভাগ করলাম। ফার্স্টে আমি পুরো একটা বডিকে 8 ভাগে ভাগ করে নিলাম, করে নিয়ে তারপর হচ্ছে আমি ওটাকে ড্রয়িং করলাম। সো ওটা হচ্ছে অক্ট্রি সাবডিভিশন মেথড। সো এই ছিল মোটামুটি আমাদের জিওমেট্রিক টেকনিক, যে কোন কোন টেকনিকে আমরা কিভাবে মডেলগুলা ডিরাইভ করতে পারি, বা কিভাবে আমরা কম্পিউটারে বিভিন্ন শেপ ড্র করতে পারি, সেটা কার্ভ হোক বা সারফেস হোক বা 3D অবজেক্ট হোক, সেটার প্রুফ গুলাও দেখেছি আমরা। এরপরে ফিগার 10-এ দেখেন আপনাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। এটা প্রুফ করতে হবে যে এটা হচ্ছে একটা, ওই যে ইউলার মডিফাইড ফর্মুলাটা ফলো করে। সো এখানে দেখেন ট্রু হোল কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো 5টা ট্রু হোল আছে। এটা হচ্ছে আমার বেসিক বডি, এটা হচ্ছে একটা প্রোট্রুশন, এটা আরেকটা প্রোট্রুশন। সো এটাকে ওইভাবে ক্যালকুলেট করে আপনাদেরকে প্রুফ করতে হবে যে এটা হচ্ছে ইউলার মডিফাইড ফর্মুলা ফলো করে এবং এটা হচ্ছে একটা 3D অবজেক্ট। সো এটা বাসাতে সবাই ট্রাই করবে। এরপরে চলে আসি আমাদের এই লেকচার 3 এর কিছু অ্যাসাইনমেন্ট। সো নাম্বার 1 অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার এই ফিগার 11-এ আমরা একটা হার্ট শেপ দেখতে পাচ্ছি। সো এই হার্ট শেপটাকে বেজিয়ার কার্ভের মাধ্যমে ড্র করতে হবে। সো বেজিয়ার কার্ভটা কেমন হবে সেটা হচ্ছে আপনাদেরকে ড্র করে দেখাতে হবে। আর এরপরে 2 নম্বর কোশ্চেনে হচ্ছে আমাদের ওই যে বেজিয়ার কার্ভের যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো, বেজিয়ার কার্ভের জন্য ব্লেন্ডিং ফাংশনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল ওইটারই 4টা পয়েন্ট এক্সপ্লেন করতে দিয়েছি। সো আমি অলরেডি লেকচারে এক্সপ্লেন করছি, এটা আপনারা ভালো করে এক্সপ্লেন করে নিয়ে আসবেন। এরপরে থার্ড যেই কোশ্চেনটা আছে অ্যাসাইনমেন্টের, সেটা একটু খেয়াল করেন যে ইউলার ফর্মুলার মাধ্যমে আপনাকে প্রুফ করতে হবে ফিগার 12 এবং 13 যে একটা সলিড অবজেক্ট। সো 13 14 হচ্ছে, সরি এখানে 12 এন্ড 13 এর কথা বলা হয়েছে। সো 12 এবং 13 এই ফিগার দুইটা কে প্রুফ করতে হবে যে হচ্ছে যে এরা হচ্ছে সলিড অবজেক্ট। সো এই অ্যাসাইনমেন্ট গুলো নেক্সট লেকচারের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের ক্যাট পার্ট। সো ক্যাট পার্টে আমরা হচ্ছে 3টা চ্যাপ্টার দেখেছি এবং 3টা লেকচারে এটা কভার করছি। তো সবাই লেকচারটা ভালো করে দেখবেন, বুঝবেন। এই চ্যাপ্টার থেকেই কনসেপচুয়াল কোশ্চেন সব থেকে বেশি হয়। সো ভালো করে বুঝে অ্যাসাইনমেন্ট গুলা নিজে নিজে করার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর এরপরে আমাদের সিআইএম যেটা আমি শুরু করব, সরি ক্যাম্প যেটা শুরু করব কোডিং, ওই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।